ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানিয়ে দিবা। ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে। সো হোপফুলি সব কিছু ঠিক আছে এবং দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। তো আমরা শুরু করতে পারি আমাদের আজকের ক্লাস। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আমি ফেব্রুয়ারি 6 তারিখে বাংলা বাস দ্বিতীয় পত্র অর্ডার দিছি, কিন্তু এখনও বইটি পাইনি। আমাদের একটু লাইনে যোগাযোগ করো, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো। ডেফিনেটলি হয়তো বই পাঠিয়ে দিয়েছে, এমনটা হওয়ার কথা না। একটু হেল্পলাইনে, আমাদের হেল্পলাইন যেটা, ওটাতে যোগাযোগ করো। ওকে, ঠিক আছে। তো সবাই একটু জয়েন করো। আমরা আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের এই যে বিলাসী যেই গল্পটা রয়েছে, আমরা আমাদের আজকের ক্লাসে সেই গল্পটা নিয়ে আলোচনা করব। তো আমাকে ফার্স্ট অফ অল একটু জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং সব কিছু শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা একটু জানাও। সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আজকে আলহামদুলিল্লাহ আমরা প্রথম রমাদান অতিবাহিত করে ফেললাম। অত্যন্ত চমৎকার একটা মাস আমাদের কাছে এসেছে। আমরা চেষ্টা করব যে এই মাসটাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য, এবং এই মাসটার মাধ্যমে আমরা যাতে আমাদের পড়াশোনা পাশাপাশি আমরা যাতে আল্লাহ সন্তুষ্টিও যাতে অর্জন করতে পারি, দুই দিকেই যাতে আমরা ব্যালেন্স করতে পারি, সেইভাবেই আমাদেরকে এখন থেকে সময়গুলোকে কাজে লাগাতে হবে। ঠিক আছে? সো তোমাদের অনেক বেটার অ্যান্ড খুবই ভালো টাইমে তোমাদের বাংলা ক্লাস এখন থেকে হবে। রাত 10টা, 10:30টায় হবে। তো তখন আমাদের অলমোস্ট যারা 9:30টার ভেতরেই আমাদের তারাবি শেষ হয়ে যায়, একেবারে বেশি হলে 10টায় তারাবি শেষ হয়। তো 10:30টায় খুব আমাদের যেহেতু বাংলা ক্লাস বেশি, মানে আমি যেহেতু লং ক্লাস নিই না, আমার ক্লাসের ডিউরেশন সর্বোচ্চ 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট। সো এই টাইমটা আমার মনে হয় যে তোমরা এর মাঝখানে সব কিছু রেডি করে ফেলবা। যারা ঘুমাবা তারা হচ্ছে যে কাজটা করবা, যে বাংলা ক্লাসের পরপরই হচ্ছে তোমরা ঘুমাই যাবা, অন্য কোনো কাজ বা অন্য কোনো পড়াশোনা আর রাখবা না। এটা হোপফুলি তোমাদের জন্য ভালো হবে। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আমরা যদি অনুমতি দাও তাহলে আমরা আস্তে আস্তে আমাদের আজকের ক্লাসের কন্টেন্টের দিকে যেতে পারি। সো প্রথমত আমরা আজকে বিলাসী যে গল্পটা, সেই গল্পটা অনেক 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 ঘটনা আছে, অনেক কিছু আছে। তো আমরা সেগুলোতে আস্তে আস্তে যাবো। অ্যান্ড আমরা বিলাসী গল্পটা লিখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়েও আমরা, তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা লেখক পরিচিতির পড়লে তোমরা হচ্ছে সেখানে পেয়ে যাবা। তো যাই হোক, আমরা একটু প্রথমত একটু বিলাসী গল্পের যে মূল ভাব, যে দর্শন, আমরা সেই দর্শনটা বোঝার জন্য চেষ্টা করব। বিলাসী গল্পের মূল ভাব বা মূল দর্শনটা কি সেটা একটু জানার জন্য চেষ্টা করব। ওকে, তো বিলাসী গল্পের মূল বিষয় বস্তু যেটা, সেটা হচ্ছে বিলাসী গল্পটা মূলত বিষয়বস্তু হচ্ছে জাত প্রথা। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে মূলত এই গল্পটা লেখা হয়েছে। কি নিয়ে লেখা হয়েছে বলো তো বাবা? জাত প্রথা। কি নিয়ে লেখা হয়েছে বলো? জাত প্রথা নিয়ে লেখা হয়েছে। ওকে, আচ্ছা, ধরো জাত প্রথা, এটা নিয়ে মূলত এটা লেখা হয়েছে। তো এই গল্পটা আমরা যদি দেখি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এখানে মূল কেন্দ্রীয় যে ক্যারেক্টার তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় যে, সে হচ্ছে আমাদের গল্পের নায়ক এবং তার নায়িকা হচ্ছে বিলাসী। তাহলে বিলাসী হচ্ছে তার একটা ক্যারেক্টারের নাম। সো একটা ক্যারেক্টারের নাম অনুযায়ী কিন্তু গল্পের নামকরণ করা হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেকগুলো সাহিত্য এরকম ক্যারেক্টারের নামের উপরে সাহিত্যটা লেখা হয়েছে। তো বিলাসী যে ছিল, সে ছিল নায়িকা এবং সে ছিল মূলত সাপুরে মেয়ে। তো এই সাপুরে মেয়েকে বিয়ে করে তখন সে অনেক বড় অন্যায় করেছে এবং সে ছিল মিত্তির বংশের। তার যে বংশ ছিল, সে বংশের নাম হচ্ছে মিত্তির বংশ। এই মিত্তির বংশের মানুষরা একটা সাপুরে মেয়েকে বিয়ে করেছে এবং বিয়ে তো করেছে, তার হাতে ভাত খেয়েছে। এই যে ভাত খাওয়া, তৎকালীন সময় নিচু শ্রেণীর মানুষের হাতে ভাত খাওয়া, তাদের হাতে ভাত খাওয়াকে বলা হয় অন্নপাপ। তাদেরকে কি বলে? অন্নপাপ। তাকে কি বলে? অন্নপাপ।
আচ্ছা, তাহলে সে তার হাতে, নায়িকার হাতে ভাত খেয়ে অন্নপাপ করেছে। এবং মৃত্যুঞ্জয়ের একটা খুড়া ছিল, জ্ঞাতি খুড়া। এই খুড়া মৃত্যুঞ্জয় নামে নানা রকম দুর্নাম রটনা করতো। সো এত পরিমাণ সে গ্রামে হেঁটে হেঁটে তার নামে দুর্নাম রটনা করতো, এবং একটা সময় গিয়ে সে গ্রামের মানুষদেরকে খুব ক্ষিপ্ত করে তোলে যে একটা মিত্তির বংশের ছেলে সে কি করছে, নাম ডুবাইছে, জাত ডুবাইছে, একটা সাপুরে মেয়েকে নিকা করছে। নিকা দ্যাট মিনস বিয়ে করছে, এবং তার হাতে ভাত খাইছে। নিজের বউয়ের হাতে ভাত খাওয়া কোনো অপরাধ না, কিন্তু সাপুরে মেয়ের হাতে ভাত খাইতে এটা সাংঘাতিক অপরাধ। এখন বউর হাতে ভাত খাইলে কি, বউর হাতে মায়ের খাইলে কি, বউ তো বউ, বউর লোকে কত কিছু করে ফেলায়, ভাত খাইলে দোষ। খুড়ার মতে আমাদের এই খুড়া মানে কত তুই সব কর। খুড়া কিন্তু এটাও বলছে যে পুরুষ মানুষ এরকম একটা না, কয়েকটা বিয়ে করবে, 10টা করুক না, সমস্যা কি, কিন্তু ভাত খাইলি কেন, ভাত খাওয়া অন্য পাপ। কথা বুঝছো, যে পুরুষ মানুষ 10টা বিয়ে কর, 5টা বিয়ে কর, 5টা বউ থাক, সবার লগে সংসার কর, সবার লগে যা যা কর, সমস্যা নেই, কিন্তু ভাত খাইতে পারবি না নিচু শ্রেণীর মানুষের হাতে। এটাকে তখন বলছে অন্নপাপ। এই অন্নপাপ শব্দটা কোথা থেকে আসছে? দেবী অন্নদা থেকে আসছে। খাদ্যের দেবী হচ্ছে অন্নদা, খাদ্যের দেবীকে অন্নদা। সাপের দেবীকে মনসা, সাপের দেবীকে মনসা। আর মনসা কিসের দেবী? সাপের দেবী। পশুর দেবীকে পশু, পশুর দেবী হচ্ছে চণ্ডী। এগুলো অনেক দার্শনিক লেভেলের কথাবার্তা, এগুলো তোমাদেরকে পড়ালে তোমরা দেখা যায় যে ক্লাস থেকে বের হয়ে যাবে, বলবে ভাই কি কি পড়াচ্ছেন, কিছুই তো সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে। কি লিখছি? ঠিক আছে। আচ্ছা, মৃত্যুঞ্জয় নায়িকা লিখছি, নায়ক। সারাদিন রোজা রাখছি, রোজা যে রাখছি এটা তো তোমরা বুঝতেছো যে ভুলভাল লিখে ফেলতেছি। সারাদিন যে রোজা রাখছি এটা তো বুঝতেছো। যদি আমি আসলে রোজা রাখছি এটা বলতে চাই না, রোজাদার কখনো আসলে এই জিনিসটা রিভিল করে না যে সে রোজা রাখছে, এটা তোমরা ডেফিনেটলি আমার চেহারা দেখেই বুঝতে পারছো। তো আসো, তো তখন এই যে জাত প্রথা, একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসেছে এবং বিলাসী মৃত্যুঞ্জয়কে দিন রাত 24 ঘন্টা সেবা করে সে সুস্থ করে তুলেছে। মৃত্যুঞ্জয় তার 2টা জিনিস ছিল, একটা পোড়া বাড়ি ছিল আর একটা আম কাঁঠালের বাগান ছিল, এটা ছাড়া তার কোনো কিছুই ছিল না। তো পরবর্তীতে সেই বিলাসীকে বিবাহ করার পর মৃত্যুঞ্জয় সে নিজেও একটা সাপুরে হয়ে যায়। মৃত্যুঞ্জয় নিজেও কি হয়ে যায়? মালোপাড়ায় গিয়ে সে সাপুরে হয়ে যায়। সাপুরে মেয়েকে বিয়ে করে সাপুরে নিজের জাত বিসর্জন দিয়ে দিয়েছে। এটা হচ্ছে লেডিস পাওয়ার, দ্য পাওয়ার অফ লেডিস। এটা হচ্ছে লেডিস পাওয়ার, যে মৃত্যুঞ্জয় ছিল মিত্তির বংশের ছেলে, ভালো বংশের ছেলে, সাপুরে মেয়েকে বিয়ে করে সে হয়ে গেছে সাপুরে। এবং শরৎচন্দ্র কিন্তু তার লেখার ভিতরে এরকম অনেকগুলো উদাহরণ দিয়েছে, যে ভালো বংশের ছেলে কসাইয়ের মেয়ে বিয়ে করে এখন সে গরু কাটে, তাকে দেখে মনে হবে না যে কসাই ভিন্ন সে জীবনে অন্য কেউ ছিল। ভালো বংশের ছেলে মেথরের মেয়ে বিয়ে করে সে এখন মেথর হয়ে গেছে। কাজেই তুমি যাকে বিয়ে করবা, তুমি যার সাথে প্রেম করবা, সে আসলে কেমন এটার উপর ডিপেন্ড করে তুমি কেমন হবা। কথা মনে বুঝো নাই? সে যদি খারাপ হয় তুমি খারাপ, সে যদি ভালো হয় তুমি ভালো। এজন্য দর্শন বলে যে নারী, একজন নারী পুরুষের জন্য তাকে উপরে উঠাইতে পারে, আবার নারী পুরুষকে টেনে হিচড়ে নিচে নামাইতে পারে। এই জন্য পুরুষের জীবনে নারীর গুরুত্ব অপরিসীম। কার গুরুত্ব? নারীর গুরুত্ব। কাজে তুমি কেমন নারী চুজ করছো, কেমন নারী তোমার লাইফ পার্টনার হবে, কেমন নারীর সাথে তুমি প্রেম করবা, প্রেম তো না বিয়ে করবা, তো সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বুঝছো? আমার এক স্টুডেন্ট, আমি এরকম অনেক দেখছি, আমার এক স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, ইংলিশে পড়ে, পোলা দেখতে হাফেজ, মুখ ভর্তি দাড়ি, টিকটক মেয়ের লগে প্রেম করে পোলা এখন নিয়মিত টিকটক বানায়। তো ঘটনা সাহিত্যে আছে, বইতে আছে, ঘটনা কিন্তু জীবনে আছে। এটা কিন্তু জীবন। এই জন্য মানুষের সবচাইতে বড়, মানুষের জীবনে সবচাইতে বড় বই হচ্ছে মানুষের জীবন। আমাদের জীবনের থেকে বড় কোনো বই নাই। এজন্য নিয়মিত আমাদেরকে এই ভংসং বই, এই বই, ওই বই, বাংলাভাষ বই, এই বই, ওই বই, কই বই দেখাই, বই তো নাই আমার কাছে, এই যে আছে এইসব বই, এইসব বই, মেইন বই, হাবিজাবি বই পাঠ করা থেকে বাদ দিয়ে আগে নিজের জীবনকে পাঠ করা শিখো। কথা বুঝা গেছে? আচ্ছা, এত কথা বলবো না, পরে তোমরা বলবা যে অনেকের মাথার উপর দিয়ে যাবে যে ভাইয়া আপনার এত ফিলোসফিক্যাল কথাবার্তা, এগুলো তো ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে, আবার সারাদিন রোজা রাখছে। এই জন্য আমি তোমাদেরকে অনেক গভীরে নিচ্ছি না, তোমাদের এলএম কম, ছোট্ট এলএম, ঠিক আছে? এই জন্য তোমাদের এলএম অনুযায়ী তোমাদেরকে আসলে পড়াই। কথা বলা শুরু করলে তো মনে করো ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু আমার কথা বলা থামবে না। বুঝছো? এটাই তানবীর। তো যাই হোক, যেখানে ছিলাম,
তো সাপুরে মেয়েকে বিয়ে করে সে হয়ে গেল সাপুরে। যদিও পরবর্তী তাদের সংসারটা আসলে বেশি দিন টিকে নাই। তো সেই জাত প্রথা, সেই জিনিসগুলো আমরা দেখি এখানে। এবং মৃত্যুঞ্জয়ের এক আত্মীয় ছিল, এই আত্মীয়র কথা উল্লেখ আছে যে আত্মীয় বছরের পর বছর স্বামীর সাথে সংসার করছে, কিন্তু স্বামী যখন মারা গেছে নেরা বলল, নেরা তখন ওই আত্মীয়র ঘরে ছিল, নেরা বলল ঠিক আছে আমি বাইরে থেকে গিয়ে মানুষদেরকে ডাইকে আনি। তখন ওই যে আত্মীয় ছিল তার আত্মীয়র বউ বলল, ও মা আমি একলা থাকতে পারবো না। মানে স্বামীর সাথে, স্বামী যখন মারা গেছে তখন দেখো লেখা খালি লেখা না, সাহিত্য খালি সাহিত্য না, সাহিত্য জীবনের সাথে সম্পর্কিত। এই জিনিসটা তানভীর ফিল করায় যে সাহিত্য খালি পড়া না, খালি এমসিকিউ সিকিউ, খালি উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, এইটা না, সাহিত্য জীবনের সাথে সম্পর্কিত। এই জন্য আমি খালি পড়াই না, আমি জিনিসটা বাস্তবতার সাথে তোমাকে ফিল করাইতে আমি শিখাই। তো নেরার আত্মীয় যখন বউয়ের সাথে, স্বামীর সাথে যখন থাকবে, মৃত স্বামীকে রেখে সে একটা বার সে থাকতে পারবে না। সে বলছে ও মা আমার আমি একলা থাকতে পারবো না। তখন মৃত্যুঞ্জয় চিন্তা করলো, নেরা তখন চিন্তা করলো যে বছরের পর বছর মানুষ একসাথে থেকেও মানুষের হৃদয় স্পর্শ করতে পারে না। স্বামীর সাথে ছিল, বছরের পর বছর সংসার করছে, বাচ্চা কাচ্চা পয়দা করছে, সেই বাচ্চা কাচ্চা হয়েছে, কিন্তু আজকে যখন স্বামী মারা গেছে তখন স্বামীরে নিয়ে, স্বামীর লাশ নিয়ে বউ থাকতে পারে না। জীবন কত করুণ, চিন্তা করছো? অথচ দেখা যায় যে এই মৃত্যুঞ্জয়ের সাথে বিলাসীর মাত্র বিবাহ হয়েছে, বিয়ের পর থেকে বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা করে সে সুস্থ করে তুলেছে। তাদের কিন্তু বছর পর বছর তাদের কিন্তু সংসার হয় নাই। তো কাজেই এই ভারতবর্ষে লেখক এটা বুঝাতে চেয়েছেন যে আমরা বছরের পর বছর সংসার করি, বাচ্চা কাচ্চা হয়, কিন্তু ভালোবাসা মানে খালি বাচ্চা কাচ্চা নেওয়া না, ভালোবাসা মানে খালি বিয়ে না, ভালোবাসা মানে এক রুমের মধ্যে থাকা না, ভালোবাসা মানে একজন আরেকজনের অন্তরের সাথে মিশে যাবে। এটা হচ্ছে ভালোবাসা। তোমরা অনেকে বলো না ভাই প্রেম কি, ভালোবাসা কি? এটা ভালোবাসা, অন্তরের সাথে অন্তরের টাচ। ওই যে সিনেমা দেখছো না বিটিভিতে, যে নায়ক যখন হাত কেটে ফেলে তখন দেখে যে নায়কের হাত থেকে রক্ত বাইরে, আসলে ভালোবাসা এটা, যদি এটা বাস্তব সম্ভব না, কিন্তু এটাই ভালোবাসা হওয়া উচিত। ওই যে শিমুলকে মারলে, আমার মধ্যে শিমুল আমাকে মারলে, কি জানি একটা আছে না, একটা মিমস আছে না, এরকম তো ঘটনা কিন্তু আসলে এরকম। কিন্তু সেই ভালোবাসা কি এখন আছে? না। ভালোবাসা যেদিন হৃদয় থেকে বাইর হয়ে ভালোবাসা যেদিন অন্ধকার ঘরে চলে গেছে, সেদিন থেকে ভালোবাসা আর ভালোবাসা নাই, বুঝছো? ভালোবাসা সেদিন কবর দিয়ে দিছি আমরা। তো এগুলো তোমাদেরকে বলবো না, আমি একজন শিক্ষক, একই সাথে আমি আসলে জিনিসগুলো নিয়ে অনেক গবেষণা করি, আমি একাধারে একজন গবেষক। সো জিনিসগুলো আসলে তোমাদেরকে আর বেশি বলতেছি না, পরে দেখা যাবে যে তোমাদের মাথার উপর দিয়ে যাবে। সো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের কবিতাতে, গল্পে। তো দেখো আমরা চলে যাই। হ্যাঁ, তো এখন আসো আমরা যেখানে ছিলাম, যে এখান থেকে আমাদের মূলত পড়া শুরু, স্টার্ট। এন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যেগুলো এই যে ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে, এগুলো বেসিক্যালি হচ্ছে ব্যাখ্যাগুলো তোমরা এরকম ব্র্যাকেটে পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, তো প্রথম দিকে এই জায়গাতে আমরা দেখি যে তৎকালীন যেই আমাদের যেই তখন যেই গ্রামীণ যে সমাজ ছিল, সেই গ্রামীণ সমাজের বর্ণনা মূলত এখানে পাওয়া যায়। হ্যাঁ, গ্রামীণ শিক্ষা ব্যবস্থার বর্ণনা আমরা প্রথম এই জায়গাতে দেখি, ঠিক আছে? গ্রামীণ শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, তো তার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে এই যে গল্প, এই গল্পের গল্পকথকের নাম হচ্ছে নেরা। গল্পের গল্পকথকের নাম কি বলতো? গল্পের গল্পকথকের নাম হচ্ছে নেরা, অর্থাৎ নেরা জবানিতে এই গল্পটা বর্ণনা করা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো চলো। পাকা দুই ক্রোশ মানে কি? এখানে দেখো ব্যাখ্যা আছে। এটা মূলত এই ক্রোশ হচ্ছে তোমার পরিমাণ বুঝায়, রাস্তার পরিমাণ। হ্যাঁ, এটা হচ্ছে পরিমাণ বুঝায় আর কি, যে 1 ক্রোশ মানে হচ্ছে 2 মাইলের একটু বেশি। হ্যাঁ, তার মানে বুঝতে পারতেছে 1 ক্রোশ মানে 2 মাইলের একটু বেশি, তার মানে 2 ক্রোশ মানে 4 মাইলের বেশি। ওকে, তো পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া বিদ্যা অর্জন করিতে যাই, অর্থাৎ নেরা বলতেছে যে আমরা প্রায় 2 ক্রোশ পথ হেঁটে আমরা স্কুলে যাই। বিদ্যা অর্জন করতে যাই মানে কি? স্কুলে যাই। আমি একা নই, হ্যাঁ, 10-12 জন, অর্থাৎ আমরা 10-12 জন মিলিয়ে আমরা স্কুলে যাই। যাহাদের বাটি মানে কি? বাটি মানে হচ্ছে বাড়ি। বাটি বলতে কি বুঝায়? বাটি মানে বাড়ি। যাহাদের বাড়ি পল্লী গ্রামে, তাহাদের ছেলেদের শতকরা 80 জনকে এমনই করিয়া বিদ্যা লাভ করতে হয়। অর্থাৎ বলতেছে যেমন ব্যাপারটা হচ্ছে শহরে যেমন স্কুল কলেজ অনেক অ্যাভেলেবেল, তো গ্রামে তো এরকম না।
তো গ্রামে যখন কোনো ছেলেদের যে 100 জনের ভেতরে 80 জনকে এরকম 2 ক্রোশ পথ পাড়ি দিয়ে, অর্থাৎ প্রায় 4 মাইলের বেশি পথ পাড়ি দিয়ে তাদেরকে স্কুলে যেতে হয়। ওকে, আচ্ছা, এরপর দেখো, ইহাতে লাভের অঙ্ক শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহা হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইব যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিয়া, 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। তার মানে বুঝতে পারতেছো যে 8 মাইল নয়, 4 ক্রোশ মানে 8 মাইল না, 8 মাইলের থেকে আরো বেশি। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, পায়ের নিচে এক হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে করা সূর্য, অর্থাৎ এখানে বলতে যখন বর্ষা হয় তখন তারা 1 হাঁটু পরিমাণ কাদা নিয়ে তারা স্কুলে যায়, এবং যখন গরমের দিন হয় অর্থাৎ গ্রীষ্মের দিন তখন জল থাকে না, এই জলের বদলে করা সূর্য, তখন এই সূর্যের তাপের মধ্য দিয়ে, হ্যাঁ, তারপর বলছে কাদার বদলে ধুলোর সাগর পাড়ি দিয়ে স্কুলে যাইতে হয়। গ্রীষ্মের দিনে দেখবা যে প্রচুর ধুলাবালি থাকে, এই ধুলাবালি, সূর্যের তাপ, এত কিছু পোহায় গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যায় বিদ্যা অর্জন করার জন্য। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? এখানে দেখো মা সরস্বতী, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। সরস্বতী কিসের দেবী? বিদ্যার দেবী। ওকে, তো বলছে এই যে ছেলেমেয়েরা এত কষ্ট করে স্কুলে যায় বিদ্যা অর্জন করার জন্য, এই ছেলে মেয়েদেরকে বিদ্যার দেবী সরস্বতী বর বলতে বোঝানো হচ্ছে আশীর্বাদ, বা আমরা সহজ করে বলতে পারি দোয়া, অর্থাৎ এদেরকে আশীর্বাদ দিবেন কি? তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি মুখ লুকাইবেন ভাবিয়া পান না। অর্থাৎ এদেরকে তো কি মা সরস্বতী এদেরকে কি আশীর্বাদ করবে? এদের যন্ত্রণায় মা সরস্বতী কোথায় মুখ লুকাইবে এটাই ভেবে পান না, এই যে যারা গ্রামে এত কষ্ট করে শিক্ষা লাভ করতে যায়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে কেন এই ছেলে মেয়েগুলো এত, মানে এই ছেলে মেয়েগুলো কেন তাদেরকে এত মা সরস্বতী কেন তাদেরকে দেখে মুখ লুকাইবেন? এটা অনেকের প্রশ্ন, এটা উত্তর এরপরে আছে। তারপরে এই কৃতবিদ্যা মানে হচ্ছে বিদ্যা অর্জন করেছে এমন, অর্জনকৃত বিদ্যা। ওকে, আচ্ছা, তো তারপর এই কৃতবিদ্যার শিশুর দল বড় হইয়া একদিন গ্রামে বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্র যান, তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। কেউ কেউ বলেন শুনিয়াছি, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা নাই তাহাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাহাদের সেই জ্বালা নাই তেমন সব ভদ্রলোক কি সুখে গ্রাম ছাড়িয়ে পালায়ন করে। অর্থাৎ এই যে ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে, একটু পড়াশোনা করে দেখবে যে সবাই ঢাকায় চলে যায় না, এরকম। তো তখন বলছে যে এই যে ছেলে মেয়েরা তারা যে এত পড়াশোনা করে, অনেকে আছে যে গ্রামে খাইতে পারে না, ক্ষুধার জ্বালায়, অর্থাৎ গ্রামে থাকলে তাদের খাবার মেলে না, শহরে গিয়ে ইনকাম করে, বাপে ইনকাম করে ছেলে মেয়েদেরকে খাওয়াবে। কিন্তু যাদের গ্রামে খাবার আছে, যাদের ক্ষুধার জ্বালা নাই, অর্থাৎ যাদের গ্রামে, অনেকের আছে গ্রামে অনেক ফসল আছে, অনেক কিছু আছে, গ্রামে যারা সম্ভ্রান্ত, তো তারা কেন এই টাউনে চলে যায়? এটা লেখকের প্রশ্ন। তারা বাস করিতে থাকলে তো পল্লীর এই দুর্দশা হয় না। অর্থাৎ এই যে মানুষজন একটু শিক্ষিত হয়ে একটু গ্রামে 2 কলম পড়াশোনা করেই ফ্যামিলি শহরে চলে যায়, অথচ এই শিক্ষিত মানুষটা যদি গ্রামে থাকতো তাহলে তো গ্রামের এই বাজে অবস্থা হয় না। ম্যালেরিয়ার কথা নাই পড়িলাম, অর্থাৎ তখন ম্যালেরিয়া রোগটা ছিল খুব অ্যাভেলেবেল, ম্যালেরিয়া হলে মাইলের পর মাইল মানুষ মারা যেত। সে থাক, কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোক যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালায়ন করে তার সংখ্যা নাই। এবার লেখক বলতেছে যে ব্যাপারটা হচ্ছে শুধু যে তারা মানে খাওয়ার জন্য অন্য কিছুর জন্য চলে যায় এটা না, একটা বড় কারণ হচ্ছে এই যে 4 ক্রোশ মানে প্রায় 8 মাইল পথ পাড়ি দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে যেতে হয়। এটা অনেক কষ্টের কাজ, ডেফিনেটলি। তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব কই, হয়তো মানে বাসি দিলেই শোনা যায়, এরকম, তাই না? তো তখন 8 মাইল এর বেশি পথ তারা পাড়ি দিয়ে স্কুলে যেতে হয়। তো এই কষ্টের কারণে বাপ মা কি করছে, শহরে চলে গেছে। তারপর একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, কিন্তু আর শহরের সুযোগ সুবিধা রুচি লইয়া তাহারা গ্রামে ফিরিয়া আসিয়া চলে না। অর্থাৎ একদিন তারা শহরে পড়াশোনা শেষ করে, কিন্তু শহরে একবার যে সেটেল হয়েছে সে কখনো এই গ্রামে আসবে বলতো না। শহরের সুযোগ সুবিধা, শহরে চাইলেই সবকিছু পাওয়া যায়, শহরে নাই বলে কোনো কিছু নাই। ঢাকা শহরে তো নাই বলে কোনো কিছু নাই, চাইলে ফেরেস্তাও হইতে পারবা, চাইলে নষ্ট হয়ে যেতে পারবা, 2 রকমই আছে। তো সব রকম সুযোগ সুবিধা তো শহরে পাওয়া যায়, তাহলে ওই জন্য তখন তারা আর পড়াশোনা শেষ করে গ্রামে আসে না। যেমন আমি গ্রাম থেকে এসে ঢাকায় এসে পড়াশোনা করলাম, কিন্তু এরপর আমি তো এখনো মানে রাইট নাও আমি এখনো গ্রামে গেলে আমি 1 দিনের বেশি আমি থাকতে পারি না। আমার বুঝ হওয়ার পর আমি কোন দিন মানে 3 দিনের বেশি আমি গ্রামে ছিলাম আমি জানি না, মানে গ্রাম আমি থাকতে পারি না, মানে শহরের সাথে অনেক বেশি অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে
মানে এটার এরকম না যে গ্রাম আমার ভালো লাগে না, ব্যাপারটা হচ্ছে আমার শহরে অনেক কাজ কাম বা সবকিছু মিলাই আমার আসলে গ্রামে পড়ে থাকলে হয় না, সবার ক্ষেত্রে ব্যাপারটা এরকম আর কি। কিন্তু থাক এই সকল বাজে কথা, স্কুলে যাই 2 ক্রোশের মধ্যে এমন আরো 2-3খানা গ্রাম পার হইতে হয়। অর্থাৎ এই যে তারা যে স্কুলে যায়, মনে করো তারা হরগঙ্গা স্কুলে পড়েছে, এই হরগঙ্গা স্কুলের থেকে মনে করো এরকম যে স্কুলে যায় মাঝখানে আরো 2-3টা গ্রাম পার হয়ে স্কুলে যায়, মানে 8 মাইল। সো মাঝখানে আরো 2-3টা গ্রাম তাদেরকে পার হইতে হয়। তখন তারা কি করে, কার বাগানে আম পাকিতে শুরু করেছে, কোন বনে বইছি, বইছি মানে হচ্ছে ওই যে তোমার বড়ইয়ের মতো আর কি কাঁটাযুক্ত ছোট ছোট ফল, হ্যাঁ ফল অপর্যাপ্ত ফল আছে। অর্থাৎ তখন তারা দেখে, ছোটবেলায় যারা গ্রামে যারা স্কুলে গেছো তারা আমার সাথে একমত, এই আকাম তোমরা করছো এবং ডেফিনেটলি এখনো তোমরা এই কাজ করো। এই যে রোজার মাসে তারা বিপরে অন্যের গাছ থেকে কি করো, ডাব চুরি করো, করো না? করো। তো বলছে যে কার বাগানে, তারা তখন চিন্তা করে কার বাগানে আম পাকছে, কার বাগানে বইসি ফল পাকতেছে, হ্যাঁ কার গাছে কাঁঠাল পাকিলো, কার বর্তমান রম্বার কাদি মানে হচ্ছে ওই যে কলার ছড়া, কলার যে ছড়া, কলার ছড়া কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কানাছে, কানাছে মানে হচ্ছে ঘরের পেছনে যে জায়গা, কার কানাছে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিতেছে। অর্থাৎ আনারসের গায়ে রং ধরতেছে বলতে আনারস পাকতেছে, আনারস লাল হলে আনারস পাকে। হ্যাঁ কার পুকুর পাড়ে খেজুরের মেথি, খেজুরের ছড়া আর কি, হ্যাঁ সেটার কথা বলতেছে, খেজুরের মেথি কাটিয়া লইবা ধরা পরিবার সম্ভাবনা অল্প, এই সব খবর, হ্যাঁ এই সব খবর লইতে সময় যায়। অর্থাৎ তারা কি পড়াশোনা করবে, কি পড়াশোনা করবে? তাদের মাথায় সবসময় থাকে যে কার গাছেতে আম পারমু, কার গাছেতে কাঁঠাল পারমু, কার গাছেতে বড়ই ফল পাকমু, কার গাছে আনারস পাকতেছে, এই সব কিছুর খোঁজ খবর তাদের কাছে থাকে। অর্থাৎ তারা পড়াশোনা কি করবে তাদের ধান্দাই থাকে এইটা, মানে তাদের যখন আর পড়াশোনার ধান্দা যখন থাকে না, হ্যাঁ তাদের যখন পড়াশোনার ধান্দা যখন থাকে না, ধান্দা যখন এই যে মানুষের গাছ থেকে চুরি করে খাওয়ার ধান্দা থাকে, তখন মা সরস্বতী তাদেরকে কিভাবে আশীর্বাদ দিবেন, তাদের এইসব কাজ দেখে মা সরস্বতী কিভাবে লজ্জায় মুখ লুকাইবেন এটাই পান না ভেবে। আমরা 3টা জ্ঞানমূলক প্রশ্ন সলভ করি। পল্লীগ্রামে কত শতাংশ মানুষকে 2 ক্রোশ পথ হাঁটিয়ে স্কুলে বিদ্যা অর্জন করতে যাইতে হয়? এরপর হচ্ছে বিলাসী গল্পে কার মুখ লুকানোর কথা বলা হয়েছে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিলাসী গল্পে কোন রোগের নাম উল্লেখ আছে? বলো তো, কোশ্চেনগুলো সলভ করো দ্রুত। একজন বলছে তানভীর ভাইয়া বাংলা শিক্ষক, এরপর লিখে এই যে ক্রস দিছে, মানে আমি বাংলা শিক্ষক না, আমি কি প্রেমের শিক্ষক? আমি কিন্তু অনেক কবিতা লিখি বুঝছো, মানে বইটাই বাইর করি না, বাট মোটামুটি আমার কবিতাগুলো ভালো। আজকের ক্লাসের পরে আমার একটা জ্বালাময় কবিতা তোমাদের গ্রুপে আমি পোস্ট দেবো, তোমরা পড়বা, পড়ে তোমরা বলবা যে আসলে কেমন। সো এই যে 1 2 3 দিয়ে কোশ্চেনগুলো সলভ করো, হ্যাঁ কথা বুঝতে পারছো? সলভ করো। ওকে, তো এটা হচ্ছে কত শতাংশ? উত্তর হচ্ছে 80%, ঠিক আছে 80%। আচ্ছা এরপর দেখো বিলাসী গল্পে কার মুখ লুকানো? উত্তর হচ্ছে সরস্বতী, দেবী সরস্বতী। ওকে, বিলাসী গল্পে কোন রোগের কথা? উত্তর হচ্ছে ম্যালেরিয়া, ম্যালেরিয়া। ওই যে বলছে যে ম্যালেরিয়ার কথা না হয় নাই পড়িলাম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এরপর দেখো কিন্তু আসল যা বিদ্যা, কামসাটকার রাজধানীর নাম কি? এখানে দেখো এই যে যেগুলো হলুদ কালার করে দেওয়া আছে এগুলো হচ্ছে ব্যাখ্যা। তো কামসাটকা হচ্ছে রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর পূর্ব অবস্থিত একটি উপদ্বীপ, যার রাজধানী শহরের নাম পেট্রোপাভলোভস্ক, বুঝছো? তো আমার বাংলাভাষ যে বইটা আছে ওই বইটা তো কিন্তু এভাবেই দেওয়া আছে, এটা বইটা তোর সাথে তোমাদেরকে পরিচয় করাই দিই, তোমরা অ্যাডমিশনে গেলে এই বইটা পাবা। এটা হচ্ছে আমার অ্যাডমিশনের বই, বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র। তো অ্যাডমিশনে গেলে এই যে বইটাতে আমার এখানে যেমন ব্যাখ্যা দেওয়া আছে, এই পুরো ওই যে মোটা বইটা এটাতে এরকম ব্যাখ্যা দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের বই, এটাতে এইভাবে পাবা। অ্যাডমিশনে তোমরা একেবারে এইচএসসি পরীক্ষার মাঝখানেই তোমরা বইটার নতুন এডিশন যখন আসবে তখন তোমরা অর্ডার করে দিও, হ্যাঁ এটা তোমাদের কাজে লাগবে। একেবারে নতুন বই, মানে একদম প্রথম পত্র দ্বিতীয় পত্র বিরোচন সবকিছু সহ, এটা তোমরা রাখো, হ্যাঁ এটা তোমাদেরকে অ্যাডভান্স আমি পরিচয় করাই দিলাম আর কি। অ্যাডমিশনে গিয়ে যাতে আবার অন্য কোনো বই যাতে কেনা না লাগে, এটাতে খুব সুন্দর করে দেওয়া আছে। তো যাই হোক, তো ওই যে ছেলে মেয়েরা আছে তারা, আমি আবার ভালো মার্কেটিং পারি। তো যাই হোক আসলে যেখানে ছিলাম, দেখ কলমটা পড়ে গেছে, এখানে ছিলাম যে কিন্তু আসল যা বিদ্যা, কামসাটকার রাজধানীর নাম কি? এই যে কামসাটকা আছে এইটার রাজধানী কি? তাহলে কামসাটকা তো বুঝতে পারতেছে এটা মূলত একটা উপদ্বীপ।
তো বলছে এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, অর্থাৎ সাধারণত সাধারণ জ্ঞান আমরা এগুলো পড়ি, উপদ্বীপ, দ্বীপ, উপদ্বীপ, তোমরা সাধারণ জ্ঞান যখন পড়বা ভার্সিটি অ্যাডমিশনের সময় তখন এগুলো পাবা আর কি। তো মানে একটা খনির মধ্যে সোনা পাওয়া যায় নাকি রূপা পাওয়া যায় এগুলোর সম্পর্কে আসলে তারা জানে না, বুঝছো? আচ্ছা, এসব দরকারি তথ্য সম্পর্কে জানার ফুরসতি তাদের মেলে না, অর্থাৎ এই দরকারি জিনিসগুলো যে জানবে তাদের এই সময়টাই মিলে না। যেমন তোমরাও পড়াশোনা করো, কিন্তু আসল যে পড়াশোনা ওই পড়াশোনা তোমরা আর করো না। কাজেই এক্সামিনের সময় মনে কি মানে পরীক্ষার সময় আর কি। এডেন কি, অর্থাৎ এডেন কি, এটা তো এখানে দেওয়া আছে যে এডেন হচ্ছে লোহিত সাগর ও আরব সাগরের প্রবেশ পথে আরব দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বিখ্যাত সামুদ্রিক লবণ তৈরির বন্দর। তাহলে এডেন কি, যে সামুদ্রিক লবণ তৈরির বন্দর। তো তাদের পরীক্ষায়, ওই ছেলে মেয়েদের পরীক্ষায় যখন এডেন কি এই প্রশ্ন আসে, জিজ্ঞেস করলে বলি ফার্সিয়ার বন্দর, অর্থাৎ বলে যে ফার্সিয়া বলতে বোঝা হচ্ছে ইরানের একটা বন্দর। তাহলে বুঝতে পারতেছো এডেন হচ্ছে মূলত একটা লবণ তৈরির একটা বন্দর, যেটা হচ্ছে তোমার লোহিত সাগর আরব সাগরের প্রবেশের মুখে, আর তারা ভুলভাল উত্তর দেয়। আবার যখন তাদেরকে বলা হয় যে হুমায়ুনের বাপের নাম জানিতে চাইলে লিখিয়া দিয়ে আসে তোগলক্ষা, হুমায়ুনের বাপের নাম কিন্তু তোগলক্ষা না, তো হুমায়ুনের বাপের নামও তারা ভুলভাল লিখে আসে। তাহলে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে তারা হুমায়ুনের বাপের নাম কি লিখে, উত্তর হচ্ছে হুমায়ুনের বাপের নাম লিখে তোগলক্ষা। এবং আজ 40-এর কোঠার পার হইয়াও দেখি এ সকল বিষয় ধারণা একই রকম আছে, অর্থাৎ এখনো গ্রামে এই একই রকম মানে পড়াশোনার আসল যে পড়াশোনা ওই পড়াশোনাটা আসলে আর হয় না। তারপর প্রমোশনের দিন, প্রমোশন মানে হচ্ছে যেদিন পরীক্ষার রেজাল্টের যেদিন ফলাফল দিবে ওই দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেঙানো উচিত। অর্থাৎ যখন ফেল মারে তখন কি করে, তখন বলে যে দূর মাস্টারকে ঠেঙানো উচিত। ছোটবেলায় এরকম যখন ফেল করি তখন মন চায় যে স্যার দিয়ে ধুম করে যায় মারি, তাই না? মন চায় না? এরকম কিন্তু হয় গ্রামে ছেলেমেয়েরা যে কি করে। আমাদের গ্রামের পাশে একটা হাই স্কুল ছিল, হাই স্কুলের এক ছেলেরে ফেল করাই দিছে। ছেলে কি করছে, ওই টিচারে ধরে মারছে, মানে ছুরি দিয়ে কাইটা ফেলাইছে, কথা বুঝছো? এরপর আমাদের পাশের আরেকটা স্কুল, প্রাইমারি স্কুলের ছেলে ও হচ্ছে এরকম ঘটনা আছে। তো তোমরাও মাঝে মধ্যে আমাদেরকে মারতে মন চায়, কিন্তু আমরা তো অনলাইনে পড়ি, মারার কোনো সুযোগ নাই, বুঝছো? তো গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো কিন্তু ঘটে। তো যখন ফেল মারে তখন কি করে, প্রমোশনের দিন তখন বলে যে মাস্টারকে ঠ্যাঙানো উচিত, এবং এটা নিয়ে তারা গোল মিটিং করে, মাস্টারকে ঠ্যাঙানো উচিত। কখনো বা ঠিক করি এমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়াই কর্তব্য। অর্থাৎ সারা বছর নিজেরা আরেকজনের কাঁঠাল ধরে আরেকজনের কাঁঠাল চুরি করছে, আম চুরি করছে, আর এখন যখন ফেল করে তখন বলে যে এমন বিশ্রী স্কুলে পড়াটাই মানে বিশ্রী স্কুলটা ছেড়ে দেওয়াই আমাদের কর্তব্য। আমাদের গ্রামে একটি ছেলের সঙ্গে মাঝে মধ্যে স্কুলের পথে দেখা হইতো, নাম ছিল তার মৃত্যুঞ্জয়। আমাদের ছেলে, সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়তো। তাহলে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাস। 3rd ক্লাস মানে হচ্ছে বর্তমান 8ম শ্রেণী, 1st ক্লাস মানে হচ্ছে 10ম শ্রেণী, 2nd ক্লাস মানে হচ্ছে 9ম শ্রেণী, আর 3rd ক্লাস মানে হচ্ছে 8ম শ্রেণী। তাহলে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 8ম শ্রেণীতে পড়তো। কবে সে যে 3rd ক্লাসে উঠিয়াছিল সে খবর আমরা কেউই জানতাম না। অর্থাৎ সে যে 3rd ক্লাসে কবে উঠছে এটা আমরা জানতাম না। আদুবাই আছে না, আদুবাই স্টাইলে আর কি, বুঝছো? সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। প্রত্নতাত্ত্বিক মানে কি, যারা পুরনো বিষয় নিয়ে যারা গবেষণা করে বা প্রাচীন বিষয় নিয়ে যারা গবেষণা করে। তো অর্থাৎ বলতে যে সে কবে যে এই 3rd ক্লাসে উঠছে এটা কি প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। যারা প্রাচীন বিষয় নিয়ে গবেষণা করে এটা তারা বের করতে পারবে, আমরা পারবো না। আমরা কিন্তু তার 3rd ক্লাসেই চিরদিন দেখিয়ে আসিয়াছি। তার 4th ক্লাসে পরিবার ইতিহাসও কখনো শুনি নাই, 2nd ক্লাসে উঠিবার খবর কখনো পাই না। অর্থাৎ কবে যে সে 3rd ক্লাসে উঠছে এটাই জানি না, আবার কবে সে 4th ক্লাসে যাবে এটাও আমরা জানি না, কবে সে 2nd ক্লাসে যাবে এটাও আমরা জানি না। এরপর হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউই ছিল না। ছিল গ্রামে এক প্রান্তে এক প্রকাণ্ড আম কাঁঠালের বাগান। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, তা ছিল এক আম কাঁঠালের বাগান, তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়ো বাড়ি ছিল। এই যে পোড়ো বাড়ি, এই পোড়ো বাড়ি মানে হচ্ছে পড়ে থাকে এমন বাড়ি বা শীর্ণ এমন বাড়ি আর কি। আর ছিল এক জ্ঞাতি খুড়া। তাহলে তার 3টা জিনিস ছিল, একটা বাড়ি ছিল, একটা আম কাঁঠালের বাগান ছিল, আর একটা জ্ঞাতি খুড়া ছিল। খুড়া মানে হচ্ছে, খুড়া বলতে বোঝায় একই বংশের, অর্থাৎ একই বংশের চাচা। ওকে, খুড়া মানে কি চাচা। তো এই খুড়ার কাজ কি দেখো, খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা। এই দুর্নাম বানানে দন্ত না হয়, মনে রাখবা। কি বলতো, সে গাঁজা খায়, সে গুলি খায়। গুলি হচ্ছে তোমার ওই যে বড়ির মতো এক ধরনের মানে নেশা জাতীয় জিনিস। তো এরকম খুড়ার কাজ ছিল গ্রামে হেঁটে হেঁটে বলতো যে আমার ভাইপো এই তো মানুষই না,
এই এটা কোনো মানুষ সারাদিন সবজি খায়, সারাদিন ডাইল খায়, সারাদিন বোতল খায়, এই তো মানুষই না, আমার বংশের নাম ডুবাইতেছে। এরকম গ্রামে কিছু মানুষ আছে, গ্রামে কেন শহরেও আছে, শহরে পাশের বাসার আন্টি আছে, তো মেয়ে দেখা গেল যে আনছে ওই টাউনে এগুলো হয়, মাইয়া ফুড পান্ডাতে খাবার অর্ডার দিছে, নিচে গেছে ফুড পান্ডায় খাবার আনার লাগা, পাশের বাসার আন্টি উঠা মাইয়া উঠার সময় কি ঘটনা কি কবে থেকে, অথচ মাইয়া গেছে কি পার্সেল আনার লাগিয়া। এরপর আন্টির কাজ হচ্ছে আন্টি এবার সারা বিল্ডিং এ হাইটে 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 বলবো পাশের বাসার অমুকে এই হয়েছে সে হয়েছে। তো গ্রামেও কিন্তু এরকম একজনের আরেকজনের, বরং গ্রামের মানুষ শহরের মানুষের এই যে এইসব জায়গাতে আরো বেশি খারাপ। যারা বলবে গ্রামের মানুষ অনেক ভালো অনেক ভালো, ওরা জীবনে গ্রামে যায় নাই, বুঝছো? তো যাই হোক, তাহলে এই খুড়া এই কাজ করতে, এবং খুড়া কেন ভাইপোর নামে দুর্নাম রটনা করতে, এটার কারণ আছে। কারণটা কি? এমনি আরো কত কি, তার আরেকটা কাজ ছিল বলিয়া বেড়ানো, ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে, কিন্তু সে কথা পরে হইবে। অর্থাৎ ওই যে মৃত্যুঞ্জয় যে বাগান ছিল, ওই বাগানের একটা অংশ খুড়া বলতো যে ওই বাগানের একটা অংশ আমার নিজের, এবং এটা আমি একদিন দখল করব। এবং খুড়া একদিন এটা দখল করছে। কিভাবে দখল করছে এটা আমরা একেবারে শেষের দিকে গেলে পাবো। মৃত্যুঞ্জয় নিজে রাধিয়া খাইতো, অর্থাৎ নিজে রান্না করে খাই। হ্যাঁ, আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়ে তার সারা বছরের খাওয়া পাওয়া চলিত, ভালো করেই চলিত। অর্থাৎ যখন আমের দিন যখন আসতো তখন ওই এটা এইখান থেকে যে প্রফিট পাইতো এটা দিয়ে চলে যেত। যেদিন দেখা হইয়াছে সেদিন দেখিয়া ছেঁড়া খোড়া মলিন বইগুলো, মলিন বলতে বোঝানো হচ্ছে যে মানে একটু বিবর্ণ এই টাইপের আর কি, ছাই বর্ণ বইগুলো বগল করিয়া পথের ধারে দিয়া নীরবে চলিতেছে। অর্থাৎ এইভাবে বগলের মধ্যে নিয়ে সেইভাবে নীরবে চলে যাচ্ছে। তাহাকে কখনো কারো সহিত যাচিয়া, যাচিয়া মানে হচ্ছে নিজ থেকে সাইডে গিয়ে কথা বলা, যাচিয়া আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপযাচক হইয়া, উপযাচক মানে হচ্ছে নিজের থেকে গিয়া, উপযাচক হইয়া আমরাই কথা কইতাম। অর্থাৎ আমরা নিজেরা গিয়ে তার সাথে কথা বলতাম। আমরা কখনোই সে কখনো আমাদের সাথে কথা বলতে আসতো না, আমরাই গিয়ে তার সাথে কথা বলতাম। কেন কথা বলতো মৃত্যুঞ্জয়ের সাথে সবাই? এটারও একটা কারণ আছে। কারণটা কি? কারণটা বোঝার আগে আমরা কোশ্চেনগুলো, 4 নম্বর প্রশ্ন, যে এক্সামিনের সময় এডেন কি জিজ্ঞেস করলে ছেলেপুলে কি উত্তর দেয়? এক। দ্বিতীয় হচ্ছে এমন, এই যে এখানে ডট ডট এই জায়গায় কি বসবে, কোন বিশেষণটা বসবে, এমন কি স্কুল ছাড়িয়ে দেওয়ার কর্তব্য, কে কখনো কারো সহিত যাচিয়া আলাপ করেন না। কোশ্চেনগুলো সলভ করো। বুঝছো? জি ভাইয়া, ঠিক ঠিক ঠিক, দেখছো আমার অভিজ্ঞতা তুমি দেখছো, আমি যেটা বলবো এটা কিন্তু বাস্তবে মিলবো, যা বলি এটাই কিন্তু ঘটনা কিন্তু সত্য। দেখবা যে তোমাদের জীবনে কোনো না কোনো জায়গায় গিয়ে আমার কথা কিন্তু কমন পড়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো এক্সামিনের সময় এডেন কি, উত্তর কি বলো তো? উত্তর কি উত্তর করে বলো? উত্তর হচ্ছে ফার্সিয়ার বন্দর, ফার্সিয়ার বন্দর। হ্যাঁ, এগুলো কিন্তু জ্ঞানমূলক অনেকবার আসছে বোর্ডে। তাহলে এমন কি স্কুল, এমন বিশ্রী স্কুল, এমন কি স্কুল, এমন বিশ্রী স্কুল। ওকে, আচ্ছা, কে কখনো কারো সহিত যাচিয়ে আলাপ করে না? উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কখনো কারো সহিত, মানে কারো সহিত বলতে সাথে, কারো সাথে নিজ থেকে আলাপ করে না। আচ্ছা, এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, যে মৃত্যুঞ্জয় কিসের বাগান ছিল? খুড়া ভাইপোর নামে কি কি দুর্নাম রটনা করতো? কি কি দুর্নাম রটনা করতো? মৃত্যুঞ্জয়ের বাগানে কতটুকু খুড়ার নিজের অংশ বলিয়ে দাবি করত বলো তো? দ্রুত কোশ্চেনগুলো সলভ করো। এই যে আমি ক্লাসে এরকম জ্ঞানমূলক কোশ্চেন সলভ করে দিব, এগুলো অনেক কাজে লাগবে, বুঝছো? এগুলো অনেক কাজে লাগবে, দ্রুত। আচ্ছা, তো দেখো তাহলে মৃত্যুঞ্জয় কিসের বাগান ছিল? এটা তো পারবা। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল বলো তো? আম কাঁঠালের বাগান, আম কাঁঠালের বাগান। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে খুড়ার ভাইপোর কি নামে দুর্নাম রচনা করতো? যে গাঁজা খায়, ভাইপো গাঁজা খায়, গুলি খায়। ওকে, এটা বলতো গাঁজা খায়, গুলি খায়। আচ্ছা, এবার দেখো মৃত্যুঞ্জয় বাগানে কতটুকু খুড়ার নিজের অংশ বলিয়ে, তাহলে এই যে দেখো আমরা একটু আগে পড়ে আসছি যে ওই বাগানের অর্ধেকটা, দেখছো অর্ধেকটা, হ্যাঁ অর্ধেকটা তার নিজের অংশ বলিয়া। তো এরকমই কিন্তু ক্রিয়েটিভ প্রশ্নগুলোই পরীক্ষাতে আসে। এটা কিন্তু অনেকেই পারবা না আমি জানি, অর্ধেক, হ্যাঁ অর্ধেকটা। ওকে, আচ্ছা, ভেরি গুড। এরপর দেখো তাহার প্রধান কারণ ছিল এই যে, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের সাথে সবাই এই কারণে কথা বলতো
যে দোকানে খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। অর্থাৎ সে এক পিসি যে মানুষদেরকে গ্রামের মানে দোকান থেকে জিনিসপত্র কিনে খাওয়ায়। কিছু মানুষ থাকে না, দেখবে ছোটবেলায় তোমরা যখন তোমাদের কোনো একটা চাচা বা কোনো একটা ভাইয়ের সাথে যখন যেটা দোকানে গেলেই তুমি জানো যে সে তোমার কিছু না কিছু কিনে দিবে, তাই না? এরকম তো পার্সোনালি আমি কিন্তু এরকম, আমি আমার স্টুডেন্ট বা যাদের সাথে তোমাদের সাথে কখনো দেখা হলে আমি কিন্তু ভরপুর পোলাপাইনে খাওয়াই, যে কি খাবি খা। আমার কথা হচ্ছে খাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, কি খাবি খা, তুই যা খাইতে পারাস খা, টাকা দিবে তোর সরি তোর স্যার মানে আমি। ওকে, আমি এরকম পোলাপাইনে খাওয়াই। আমি জেনে ক্লাস নিতে যাই, পোলাপাইন ভাই পোলাপাইন এমন ভাবে আসে, মানে আমি যাব, আমি গেছি ওই দিন ফরিদপুর ক্লাস নিয়ে, মনে হয় যে ও 3-4 দিনের ক্ষুধার্ত। বললাম যে কি খাস নাই কিছু? ভাই আপনি একদিন ক্লাসে বলছেন আপনি নাকি খাওয়ান, এই জন্য ভাই আমি খাই নাই। কি খাবেন? ভরপুর খাইতেছে। আরেকবার বান্তবতে বন্দিবার সালার নিচে আমি ক্লাস নিতেছি, মানে ক্লাস নিতে গেলাম, পরে নিচে দেখি যে এক মাইয়া, দোকানে গেছি, মাইয়াটা আইসে, মাইয়া বললো যে ভাই আমি যে আপনার স্টুডেন্ট। তো বললাম আচ্ছা কি খাবা খাও। মাইয়া ম্যাঙ্গো বার নিছে, বুঝছো, জুস নিছে বড় 1/2 লিটার একটা, তারপর হচ্ছে তোমার ওই যে ওই বাটারের মতো বনেগুলো নিছে 2টা, মানে ওই 136 টাকা বিল ধরাই দিছে। 136 টাকা বিল হোস্টেলের মাইয়া। তো বুঝছি যে এই মাইয়া ভালো না, আমি খালি ফর্মালিটির জন্য বলছি কি খাবা, ও 136 টাকা খাই ফেলাইছে, বুঝছো, মানে আমি এর বাপ লাগি। তো এই অবস্থা আর কি। তো মৃত্যুঞ্জয় এমন ছিল আর কি, যে মানুষদেরকে কিনে কিনে অনেক জিনিস খাওয়াইতো। এই জন্য যেই মৃত্যুঞ্জয়কে দেখুক তার সাথে গিয়ে কথা বলতো। আর শুধু ছেলেরাই নয়, মানে খালি ছেলেরা যে খাওয়ার জন্য মৃত্যুঞ্জয়ের সাথে কথা বলে এটা না, কত ছেলের বাপ কত যে গোপন করে ছেলেকে দিয়ে তাহার স্কুলের মাহিনা মানে হচ্ছে বেতন, মাহিনা মানে কি বেতন। ওকে, তো এটা খালি ছেলে করতো না, এইটা ছেলের বাপও করতো, যে মাহিনা হারায় গেছে, বই চুরি হয়ে গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইতো, তাহা বলিতে পারি, কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কইয়াছে এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাইতো না। গ্রামের মধ্যে ছিল মৃত্যুঞ্জয়ের এমনই সুনাম বলতে এটা একটু খোঁচা দিয়ে বলছে। অর্থাৎ মৃত্যুঞ্জয় বাপরাও এই কাজ করতো, বাপে পোলারা বলতো যা বাবা ওই মৃত্যুঞ্জয় এটা গিয়ে বল, ও তো বোকা, ওরে গিয়ে বল যে আমার বেতন দিতে পারতেছে না, বাপে বই কিনে দিতে পারতেছে না। তো মৃত্যুঞ্জয় তো আমার মতো সহজ সরল মানুষ, পকেট থেকে হাত পেরে টাকা দিয়ে দিত, বুঝছো। তো এখন এই যে সে যে এত কিছু করতো, এটা কোনো ভদ্র সমাজের মানুষ মৃত্যুঞ্জয়ের এই ক্রেডিটটাও দিত না যে সে মানুষের জন্য করছে। তো এরপর বলছে অনেক দিন মৃত্যুঞ্জয়ের সাথে দেখা হয় না, একদিন শোনা গেল মৃত্যুঞ্জয় মরমর, মানে একেবারে মরে যাচ্ছে এরকম, বেঁচে আছে কিন্তু মরমর অবস্থা। আরেকদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়ো মালোপাড়া বলতে এটা হচ্ছে সাপুরেদের পাড়া আর কি, সাপুরেরা যেখানে বাস করে, হ্যাঁ সাপুরেরা যেখানে বাস করে ওইটাকে বলে সাধারণত মালোপাড়া। তো মালোপাড়ার এক মালো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের হাত থেকে, জম বলতে বোঝানো হচ্ছে মৃত্যুর হাত থেকে এই যাত্রা ফিরে আনেছে। তারপর শুনতে পেল যে এক বুড়ো মালো তার চিকিৎসা করছে এবং তার মেয়ে সেবা করছে, তখন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে আনছে। অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্যই করিয়াছি, মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যায় সকালে লুকাইয়া তাহাকে দেখতে গেলাম। তাহলে একদিন সন্ধ্যার সময় মৃত্যুঞ্জয়, কখন এটা মনে রাখবো, তো হচ্ছে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় কেন গেছে? কারণ গ্রামের মানুষজন মৃত্যুঞ্জয়কে দেখতে পারতো না, এই জন্য সন্ধ্যার সময় গেছে যাতে কেউ না দেখে। সন্ধ্যার সময় নেড়া মৃত্যুঞ্জয়কে দেখতে যায়, গল্প কিন্তু নেড়া বলতেছে মনে রাখবা। তো নেড়া মৃত্যুঞ্জয়কে লুকাইয়া দেখতে যায়। তাও কিভাবে দেখতে যায়? দেখো লুকাইয়া দেখতে যায়। তাহার পোড়াবাড়ির প্রাচীরে বালাই ছিল না। বালাই বলতে বোঝানো হচ্ছে পোড়াবাড়ির প্রাচীরে বালাই ছিল না, মানে কোনো দেওয়াল ছিল না, কোনো মানে বালাই বলতে একেবারে আমরা বলি না যে তোর কথার কোনো বালাই নাই, হ্যাঁ তোর কথার মধ্যে সত্যের কোনো বালাই নাই। তো তার পোড়াবাড়ির মধ্যে কোনো প্রাচীর ছিল না, অর্থাৎ বাড়িটা ছিল একেবারে, আমাদের বাড়িতে সাধারণত কি থাকে, ওয়াল থাকে না, সাইড ওয়াল করা দেওয়া থাকে, এরকম কিছু ছিল না। স্বাচ্ছন্দ্যে ভিতরে ঢুকিয়া যায়। ঘরে দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলতেছে। তার ঠিক সম্মুখে তক্তপোষের উপর পরিষ্কার দবদবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। তাহার কঙ্কালসার দেহের প্রতি চাহিয়াই বোঝা যায়, কঙ্কালসার দেহ বলতে বোঝানো হচ্ছে একেবারে কঙ্কাল, শরীরে কোনো মাংস নাই, হাড্ডি। অনেকদিন মানুষ যখন অসুস্থ থাকে তখন দেখবা যে শরীরের মাংস টাংস একেবারেই কমে যায়, একেবারে হাড্ডি হয়ে যায়, এরকম। এখন আবার বললো না আপনার মতো। তো এরকম মৃত্যুঞ্জয়ের এরকম অবস্থা হয়েছে এবং সেটা দেখেই বুঝতে পারছে যে বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি করেন নাই, অর্থাৎ তার জান কবজ করার জন্য যমরাজ চেষ্টা কম করে নাই। তবে যে শেষ পর্যন্ত সুবিধা করে উঠতে পারে নাই, অর্থাৎ যমরাজ শেষ পর্যন্ত তাকে মারতে পারে নাই, সে কেবল ওই মেয়েটির জোরে, ওই মেয়েটি বলতে বোঝানো হচ্ছে সেই বিলাসী মেয়েটির জোরে। সে শিয়ারে বসিয়া, শিয়ারে বলতে বোঝানো হচ্ছে মাথার কাছে, হ্যাঁ সে মাথার কাছে বসিয়া পাখায় বাতাস করতেছিল আকস্মাৎ, মানে হঠাৎ, মানে কি
হঠাৎ, ওকে, হঠাৎ মানুষ দেখিয়ে চমকিয়ে উঠিয়ে দাঁড়াইলো, এই সেই বুড়ো সাপুরে মেয়ে বিলাসী। তাহলে বুঝতে পারতেছো এটা হচ্ছে কি, সেই সাপুরে মেয়ে বিলাসী। দেখছো তোমরা যে কি বলবা এটা কিন্তু আমি তোমাদের আগেই চিন্তা করি। তোমরা কোন জায়গায় কি কমেন্ট করতে পারো এটা তুমি চিন্তা করার, আমি 10 মিনিট আগে এটা চিন্তা করে বসে থাকি, বুঝছো? আচ্ছা, তাহার বয়স 18 কি 28 ঠাহর করা যায় না, অর্থাৎ ওই মেয়েটার বয়স 18 নাকি 28 সেটা বোঝা যায় না। কিছু মানুষ আছে দেখবে যে বয়স বোঝা যায় না, যে এর বয়স কি, মানে দেখতে মাঝে মধ্যে মনে হয় অনেক কচি, আর দেখতে মনে হয় যে অনেক বুড়া। এখন অনেকে বলবো আপনার মতো, হ্যাঁ। তো এরকম আছে। তো মৃত্যুঞ্জয় প্রায় 1.5 মাস শয্যাগত। তাহলে মৃত্যুঞ্জয় প্রায় 1.5 মাস শুয়ে আছে। শয্যাগত মানে কি? শয্যাগত মানে হচ্ছে শুয়ে আছে, অর্থাৎ শোয়া থেকে উঠে না, উঠতে পারে না, এরকম। এর মধ্যে 10-15 দিন অজ্ঞান অচৈতন্য অবস্থায় ছিল। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এই 1.5 মাসের মধ্যে সে 10-15 দিন একেবারে তার কোনো সেন্স ছিল না। অচৈতন্য মানে কি? সেন্সলেস। কিন্তু মুখের প্রতি চাহিদা টের পাইলাম, বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া ইহা শরীরে আর কিছু নাই। অর্থাৎ নারী বিশেষজ্ঞ নেরা বিলাসীকে এক নজর দেখেই বুঝছে যে এটার বয়স যাই হোক, এই মেয়ে রাত জেগে জেগে, হ্যাঁ, তার শরীরে আর কিছু নাই। তোমরাও যারা অনেক রাত জাগো, রাত জাগলে কিন্তু শরীর দেখলে কিন্তু বোঝা যায়। এই যে মাঝে মধ্যে আমি যখন কলেজে যখন ক্লাস নিতে যাইতাম, তো পোলাবাইন ক্লাসে ঝিমাই, চেহারা দেখে বুঝো সারা রাত তো হয় ফেসবুক চালাইছে, নাইলে অন্য কিছু করছে, মানে ওর দেখে বোঝা যায়। যে তো যারা রাতে ঘুমায় না, ওদের শরীর দেখলে বোঝা যায় যে ও আসলে রাতে ঘুমায় না। তো নারা এই জিনিসটা বুঝছে যে এই মেয়েটা আসলে খাটিয়া খাটিয়া, অর্থাৎ পরিশ্রম করে করে মেয়েটার আজ এই অবস্থা। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়ে রাখা বাসি ফুলের মতো। অর্থাৎ বিলাসীকে সে কল্পনা করতেছে একটা বাসি ফুলের সাথে। কিসের ফুল? একটা বাসি ফুলের সাথে। হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিলে ঝরিয়ে যায়। বাসি ফুল কখনো কেউ দেখছো? একটা বাসি ফুল দেখবা যে এরকম একটা টুক দিলেই পাপড়িগুলো ঝরে পড়ে যাবে। তো মানে এই বিলাসী সে ছিল এরকম, যে একেবারে তাজা ফুল না, বাসি ফুলের মতো, মনে হচ্ছে একটু টুক দিলেই ঝরে পড়ে যাবে, এরকম মনে হচ্ছে। মৃত্যুঞ্জয় তাকে চিনিতে পারিয়া বলিল, মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলল, কে নেরা? আমি বললাম মেয়েটি ঘাড় হেট করিয়া, হেট মানে কি? নিচ। মেয়েটা মাথা নিচ করিয়া দাঁড়াইয়া রইল। মৃত্যুঞ্জয় 2-4টা কথা যাহা কইল তার মর্ম এই যে প্রায় 1.5 মাস হইতে চলেছে সে শয্যাগত। অর্থাৎ 1.5 মাস মৃত্যুঞ্জয় শুয়ে আছে। মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। এই কয়েকদিন হইল লোক চিনিতে পারতেছে। অর্থাৎ এর আগে সে মানুষও চিনতে পারতো না, এতটাই সে অসুস্থ ছিল। যদিও এখন সে বিছানা ছাড়িয়া উঠতে পারে, কিন্তু ভয় নেই। অর্থাৎ এখন মোটামুটি তার সুস্থতার দিকে, এটা বলতেছে। আমরা 10 নম্বর কোশ্চেন সলভ করি। বিলাসী কাকে মৃত্যুঞ্জয় বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়কে চিকিৎসা করতো? 1. নেরা কখন মৃত্যুঞ্জয়ের বাড়ি গেল? 2. মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নাই? বলো তো। 3টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসছে। আচ্ছা, এবার দেখো বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়কে চিকিৎসা করতো? এই প্রশ্নের উত্তর অনেকেই বলবা বিলাসী। না, বিলাসী কিন্তু সেবা করতো। মনে রাখবা, বিলাসী কিন্তু সেবা করতো। তো উত্তর হচ্ছে তার শ্বশুর বা বুড়ো মালো। ঠিক আছে, বুড়ো মালো। হ্যাঁ, বুড়ো মালো তার কি করতো? মালো হচ্ছে যারা মানে সাপ ধরে বা সাপ নিয়ে যাদের কাজ আর কি, তারা। তো দেখো কোশ্চেনগুলো উত্তর কিন্তু তোমরা অনেকেই পারতেছো না। আর যদি বলতো কে মৃত্যুঞ্জয়কে সেবা করতো, তখন উত্তর হচ্ছে বিলাসী। ওকে, বুঝছো? আচ্ছা, নেরা কখন মৃত্যুঞ্জয়ের বাড়িতে গেল? উত্তর হচ্ছে সন্ধ্যার সময়। উত্তর কি? সন্ধ্যা। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই ছিল না? উত্তর হচ্ছে প্রাচীরের বালাই ছিল না। প্রাচীর, হ্যাঁ, প্রাচীরের বালাই ছিল না। ওকে, সো কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো 13 নম্বর প্রশ্ন দেখো, যে বলছে যমরাজ কার জন্য শেষ পর্যন্ত সুবিধা করিতে উঠতে পারেন নাই? যমরাজ কার জন্য শেষ পর্যন্ত সুবিধা করতে উঠতে পারেন নাই? এরপর হচ্ছে মৃত্যুঞ্জয় কত মাস ধরে শয্যাগত? দেখছো প্রত্যেকটা লাইন থেকে কিন্তু এমসিকিউ আসার সুযোগ আছে। আচ্ছা, এরপর বলছে বিলাসী গল্পে বিলাসীকে কেমন ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে? প্রত্যেকটা লাইন আমি সব মানে লাইন বাই লাইন ধরে ধরে বুঝাইছি। আমার মনে হয় যে এরপর আর আসলে কোনো প্রবলেম থাকার কোনো সুযোগ নাই। তো দেখো আমরা কিন্তু অলরেডি 15 নাম্বার কোশ্চেনে কিন্তু চলে আসি। এভাবে ক্লাসে আমাদের অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু সলভ হয়ে যাবে। ক্লাসে অনেকগুলো জ্ঞানমূলক কোশ্চেন সলভ হয়ে যাবে। একটু ভালো করে যদি ক্লাসগুলো করো তাহলে আর কিছুই করা লাগবে না।
তাহলে যমরাজ কার জন্য? এটা হচ্ছে ওই বিলাসীর জন্য। কার জন্য? বিলাসী। হ্যাঁ, আচ্ছা, এরপর বলছে মৃত্যুঞ্জয় কত মাস ধরে শয্যাগত? প্রায় 1.5 মাস ধরে সে শয্যাগত, প্রায় 1.5 মাস। ওকে, আচ্ছা, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়কে কেমন? উত্তর হচ্ছে বাসি ফুল। ওকে, আচ্ছা, এরপর দেখো, ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলে এটা বুঝিলাম, আজও যাহারা শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সেই রুগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাছিয়া তুলিবার ভার লইয়াছিল, সে কত বড় গুরু ভার, দিনের পর দিন, রাত্রির পর রাত্রি, তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ, কিন্তু এই বস্তুটি অসাধ্য সাধন করিয়া তুলিয়াছে। তার পরিচয় যদিচ সেদিন পাই নাই, কিন্তু আরেক দিন পাইয়াছিলাম। তো এখানে মৃত্যুঞ্জয় বলতেছে, নেরা বলতেছে, এই যে একটা ছেলে মানুষকে নিয়ে একটা গহীন জঙ্গলের মধ্যে, একটা বনের মধ্যে, আমরা কিন্তু আগেই জানি যে মৃত্যুঞ্জয়ের একটা পোড়া বাড়ি ছিল, সেটা হচ্ছে যে তার বিশাল বড় প্রকাণ্ড আম কাঁঠাল, প্রকাণ্ড মানে হচ্ছে বড়, এই আম কাঁঠালের বাগানের মধ্যে ছিল। তো এখানে মৃত্যুঞ্জয় ওই জিনিসটাই বলতেছে যে এই যে এত বড় একটা আম কাঁঠালের বাগানের মধ্যে, একটা মানে জঙ্গলের মধ্যে একটা মেয়ে একটা মৃত প্রায় রুগীকে নিয়ে থাকে, এটা অনেক বড় সাহসের কাজ। এটা কিন্তু সচরাচর আমরা পারবো না। তুমি পারবা যে একটা মানুষ মরে যেতে পারে এরকম একটা মুমূর্ষু মানুষকে নিয়ে তুমি একটা জঙ্গলের মধ্যে থাকতে? এটা সম্ভব না। এখনকার মেয়েদের জন্য তো এটা একেবারেই অসম্ভব। এটা হয়তো আমাদের মা, দাদি, চাচিদের আমলে এটা চলে গেছে, কিন্তু এখনকার মেয়েরা তো এটা মানে কল্পনাই করতে পারে না, তাই না? আচ্ছা, এরপর দেখো, ফিরিবার সময় মেয়েটি আরেকটি প্রদীপ লইয়া আমাকে আগে ভাগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। তাহলে এখান থেকে পরীক্ষাতে এটা প্রশ্ন আসতে পারে যে মৃত্যুঞ্জয়কে সে কতটুকু পর্যন্ত বিলাসী দিয়া এলো? উত্তর হচ্ছে ভাঙা প্রাচীর পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কই না। এবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? অর্থাৎ তোমাকে কি রাস্তায় উঠাই দিয়ে আসবো? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একেবারে জমাট অন্ধকারের মতো বোধ করছিল। পথে দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না, অর্থাৎ নিজের হাতও দেখা যায় না, এত অন্ধকার। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। নেরা বলছে যে পৌঁছে দেওয়া লাগবে না, আমাকে শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তার উৎকণ্ঠিত মুখের চেহারা, অর্থাৎ উৎকণ্ঠিত বলতে চিন্তিত, উৎকণ্ঠিত মুখের চেহারা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? বলছে, তুমি কি একা একা যেতে পারবে? আমি কি তোমাকে এগিয়ে দিয়ে আসবো কিনা, এটা তার কাছে জানতে চাচ্ছে। মেয়ে মানুষ জিজ্ঞেস করে, ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাক, প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইলাম। একটা মেয়ে আমার বলছে তোমার ভয় করবে না তো? এখন আমি যদি কই আমার ভয় করবে, তুমি আমার একটা আগে দিয়ে আসো, তো মান সম্মান কিছু থাকবো না। এই জন্য নেরা কিন্তু তলে তলে ভয় পাচ্ছে, কিন্তু বিলাসীকে বলছে না, ভয় কিসের, আমি তো সিংহ পুরুষ, কিসের ভয়? এই কথা বলে সে কি করলো, বাতিটা নিয়ে সে নিজেই হাঁটা শুরু করলো। সে পুনরায় কহিল, ঘন বন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাটা দিয়া উঠিল। এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথটা পার করে দিতে চাইছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইতো, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে, পীড়িত মানে অসুস্থ, মানে পড়ে আছে এমন, পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতে বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। অর্থাৎ সে হয়তো, নেরা এখন বুঝতেছে যে কেন সে আমারে এত সাবধান করছে। সে হয়তো আমাকে রাস্তা পর্যন্ত দিয়ে আসতো, কিন্তু মৃত্যুঞ্জয় একা ঘরে অসুস্থ, নাইলে সে কিন্তু আমাকে দিয়ে আসতো। 20-25 বিঘার বাগান, তাহলে এখান থেকে জানলাম যে মৃত্যুঞ্জয়ের বাগানটা কতটুকু বলতো? 20-25 বিঘা, অ্যাপ্রক্সিমেট 20-25 বিঘা। সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের প্রত্যেকটা পদক্ষেপে বোধ করি ভয় ভয় করিতে হইল, কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রইল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল, এই মৃতকল্প রুগী লইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তে মরিতে পারত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কি করিত, কেমন করিয়া তাহার এই রাত কাটত। তখন বিলাসীর কথা চিন্তা করে মৃত্যুঞ্জয়ের মন থেকে সমস্ত ভয় দূর হয়ে গেছে। তখন মৃত্যুঞ্জয় নেরা চিন্তা করলো যে বিলাসী একটা মৃত মানুষকে নিয়ে রাস্তায় সে থাকতে, মানে ঘন জঙ্গলের মধ্যে থাকতেছে, এই মৃত্যুঞ্জয় যদি মারা যেত তাহলে এই লাশ নিয়ে সে কিভাবে থাকতো? মানে চিন্তা করো, জাস্ট তুমি চিন্তা করো যে তুমি তোমার স্বামীকে নিয়ে, বা তুমি তোমার ওয়াইফকে নিয়ে, বা তুমি তোমার বউকে নিয়ে তুমি একটা ঘন জঙ্গলের মধ্যে আসো, তোমার বউ বা জামাই যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, তখন তুমি সারা রাত এই লাশ নিয়ে কিভাবে থাকবা? এটা চিন্তা করে মৃত্যুঞ্জয়ের নেরার মন থেকে সমস্ত ভয় কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। ওকে, এরপর আসো 16 নম্বর কোশ্চেন দেখি যে বিলাসী নেরাকে কতটুকু পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে। এটা কিন্তু আমি কিন্তু বলছি ক্লাসে, রাস্তা পর্যন্ত তোমাকে রেখে আসবো কি, উক্তিটি কার? এরপর হচ্ছে কার কথা মনে হওয়ায় নেরার মন থেকে সকল ভয় দূর হয়ে যায়। এই এমসিকিউ গুলোই আমাদের পরীক্ষাতে বোর্ডে আসে, বাট আমরা আসলে আগ থেকে ভালো করে প্রস্তুতি না নেওয়ার কারণে আমরা আসলে জিনিসগুলো পারি না। স্যার একটু দেখো পারো কিনা আনসার করতে।
দেখো বিলাসী নেরাকে কতটুকু পর্যন্ত এগিয়ে দিয়েছে, উত্তর হচ্ছে ভাঙা প্রাচীর পর্যন্ত। হ্যাঁ, ভাঙা প্রাচীর পর্যন্ত। আচ্ছা, এরপর হচ্ছে রাস্তা পর্যন্ত তোমাকে রেখে আসবো কি উক্তিটি কার? উক্তিটি বিলাসীর। প্রশ্ন কিন্তু এমনও হইতে পারে যে উক্তিটি কে কাকে করছে, তাহলে বিলাসী নেরাকে করছে, মানে উক্তিটি কে কার উদ্দেশ্যে বলছে? বিলাসী নেরার উদ্দেশ্যে বলছে। ওকে, আচ্ছা, কার কথা মনে হয়? উত্তর হচ্ছে বিলাসীর কথা। হ্যাঁ, এটার উত্তর কি হবে? বিলাসী। বুঝছো? ওকে, এরপর দেখো এই প্রসঙ্গে অনেকদিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়র মৃত্যুকালে, যেটা আমি তোমাদেরকে আগে বলছি, এক আত্মীয়র মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাটিতে ছেলেপুলে চাকর বাকর নাই। অর্থাৎ এক আত্মীয় যখন মারা যাবে তখন নেরা সেই আত্মীয়র ঘরে ছিল। তো সেই ঘরে কোনো ছেলে মেয়ে ছিল না, কোনো চাকর বাকর ছিল না। ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। কি জিনিসটা একটু খটকা লাগলো না? আমারও খটকা লাগছে যে একটা মানুষ মারা যাবে, তার ঘরে তার কোনো আত্মীয় স্বজন নাই, তার কোনো ছেলেপুলে নাই, কোনো চাকর বাকর নাই। ওই ঘরে খালি দুইজন মানুষ, একটা তার বউ আর একটা নেরা। আচ্ছা, আসো আমরা বি পজিটিভ। আসো, তার স্ত্রী তো শোকে আবেগ ধপাধপি করিয়া এমন কাণ্ড করিতে তুলিল যে ভয় হইল তাহার প্রাণটাও বুঝি বাইর হয়ে যায়। অর্থাৎ তার বউ এমন ভাবো যে জামাইরে ছাড়া বাঁচবেই না। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগলো তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যেতে চাইছেন তখন সরকারের কি? আচ্ছা, এই লাইনটা একটু বুঝাই। সহমরণ হচ্ছে তৎকালীন সময় একটা ব্যাপার ছিল। ব্যাপারটা হচ্ছে স্বামী যখন মারা যেত তখন স্বামী মারা গেলে বউ এই স্বামীর সাথে সহমরণে, মানে চিতায় পুরে বউকে মারা যেতে হতো। এটা তখনকার নিয়ম ছিল। পরবর্তীতে সরকার এটা নিষেধ করে দিছে। এটা তখনকার সময় তোমরা নিশ্চয়ই এই টার্মটার সাথে তোমরা পরিচিত, যে স্বামী যদি মারা যায় তাহলে জীবন্ত স্ত্রীকেও মারা যেতে হবে। একই সাথে তাদেরকে ইয়ে করা হবে। তো তো বউ তখন তার বউ নেরাকে বলছে যে আচ্ছা স্বামী, আমি যখন ইচ্ছাকৃতভাবে যখন সহমরণে যেতে যাচ্ছি তখন এখানে সরকারের দোষের কি আছে? সরকার কেন আমাকে বাধা দিবে? তার যে আর তিলার্ধ বাঁচিবার স্বাদ নাই। স্বাদ বলতে বুঝতেছো, স্বাদ মানে ইচ্ছা। স্বাদ মানে কি? ইচ্ছা। এই স্বাদ মানে খাবারের স্বাদ না। তিলার্ধ মানে হচ্ছে তিল পরিমাণ। তিলার্ধ মানে কি? তিল পরিমাণ। অর্থাৎ আমার তো আর বাঁচার একটুও ইচ্ছা নাই। এ কি তাহারা বুঝিবে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই? অর্থাৎ তাদের ঘরে কি বউ নাই? তাহারা কি পাষাণ? এই যে রাত্রে গ্রামে 5 জন, এই রাত্রে গ্রামে 5 জন যদি নদীর ধারে, নদীর তীরে কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণে জোগাড় করিয়ে দেয়, তা পুলিশের লোক জানবে কি করে? অর্থাৎ সে নারাকে বলতেছে যে আচ্ছা আমাকে যদি একটা নদীর কাছে, নদীর তীরে একটা জঙ্গলের মধ্যে 5 জন লোক মিলে যদি সহমরণের ব্যবস্থা করে দেয়, কেরোসিন লাকড়ি এগুলো যদি দেয়, তাহলে মানুষজন তো, পুলিশ তো জানবে না। এমন কত কি। কিন্তু আমার তো আর বসিয়ে বসিয়ে তার কান্না শুনিলে চলে না। পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়া তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন, চোখ মুছিয়া বলিলেন ভাই যা হওয়ার সে তো হইয়াছে, আর বাইরে গিয়ে কি হইবে? রাতটা কাটুক না। অর্থাৎ রাতটা তুমি আমার সাথে, সরি আমার সাথে না, মানে রাতটা তুমি আমাদের সাথে থাকো। যা হওয়ার সেটা তো হয়ে গেছে, তুমি শুধু শুধু এখন চলে যাবে কেন? আচ্ছা, এরপর বলছে, বললাম না অনেক কাজ, না গেলেই নয়। নেরা বললো না গেলেই না, আমাকে তো যেতে হবে। তিনি বললেন হোক কাজ, তুমি বসো। আচ্ছা, বললাম বসলে চলবে না, একবার খবর দিতে হবে। বলিয়া পা বাড়াইবে মাত্রই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপ রে, আমি একলা থাকতে পারবো না। ভালোবাসা এখন জানালা দিয়ে পালাইছে, দেখছো? তো সে নেরাকে বলছে নেরা থাকো তুমি। নেরা যখন বলছে আচ্ছা ঠিক আছে আমি সবাই খবর দিয়ে আসি যে একটা মানুষ মারা গেছে, মারা গেলে আশেপাশের মানুষকে খবর দিতে হবে না, তখন বললো যে ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না। আচ্ছা, এর বলছে কাজে আবার বসিয়া পড়িতে হইল, কারণ তখন বুঝলাম যে স্বামী জানতে থাকে তিনি নির্ভয়ে 25 বছর একাকী ঘর করেছেন। তাহলে কত বছর? উত্তর হচ্ছে 25 বছর। চিন্তা করো, 25 বছর বেডি মানুষ ঘর করছে, এরপরও বেড়ারে নিয়ে লাশ নিয়ে থাকতে পারে না। আর তোমরা সেই মেয়ের পিছনে ঘুরতেছো, ধিক্কার তোমাদেরকে। 25 বছর ঘর করার পরে বেড়া যখন মরে যায় তখন বেডি বেড়ারে নিয়ে থাকতে পারে না, লাশ নিয়ে থাকতে পারে না। তাহলে এতদিন 25 বছর কি লেগে ছিল? টাকা। কথা বুঝছো? ভালো হয়ে যাও, এগুলো বাদ দাও, ভালো হয়ে যাও। এই যে এখান থেকে শিক্ষা নাও, বেডির পিছে আর ঘুরেন দেবো না। কই গেল? আচ্ছা, এরপর দেখো তার মৃত্যুটা যদি বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকারে 5 মিনিটের জন্য সইবে না। বুক কিছুতে ফাটে তো এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে, কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানোর উদ্দেশ্য নয়। অর্থাৎ তার যে মানে ওই নারীকে তুচ্ছ করা এটা আমার উদ্দেশ্য না, কিংবা তার খাতি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নয়, কিংবা একজনের ব্যবহারে তাহা চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহাও না। অর্থাৎ এক নারী এমন করছে তার মানে যে সব নারী এরকম, এটাও আসলে আমার বলা উদ্দেশ্য না।
কিন্তু এমন আরো অনেক ঘটনা জানি যাহার উল্লেখ না করিয়াও আমি এই কথা বলতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে গড় করে অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়ে মানুষ অতিক্রম করতে পারে না। ইহা আরেকটি শক্তি যা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরও হয়তো তার কোনো সন্ধান পায় না। বুঝছো? আচ্ছা, এরপর আসলে আমরা একটু দেখি কার মৃত্যুর সময় নেরা উপস্থিত ছিল। তাহলে উত্তর হচ্ছে, এটা তো পারবা, নেরার এক আত্মীয়র মৃত্যুর সময়। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে আত্মীয়র বইয়ের। ওকে, আত্মীয়র বইয়ের। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে নেরার আত্মীয়র বইয়ের আর কি। নেরার আত্মীয় কত বছর? উত্তর হচ্ছে 25 বছর। এগুলো পারবা তোমরা, আমি একদম লাইন বাই লাইন পড়াচ্ছি, সো না পারার আসলে কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপর দেখো, কিন্তু সাহসা সে শক্তির পরিচয় যখন কোনো নারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দ্বন্দ্ব দেওয়া আবশ্যক যদি হয় তা হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয় সে বস্তু ইহাদের দুঃখের গোপন অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের খবর লই নাই, অর্থাৎ 2 মাস হয়ে গেল। তাহলে কত মাস খবর লয় নাই? উত্তর হচ্ছে 2 মাস হয়ে গেল নেরা আর মৃত্যুঞ্জয়ের খবর লয় নাই। যারা পল্লীগ্রামে দেখেন নাই কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখেছেন, তাহারা হয়তো সবিস্ময়, সবিস্ময় মানে কি, মানে সবিস্ময় মানে হচ্ছে বিস্ময়ের সাথে, মানে আশ্চর্যের সাথে, আশ্চর্যের সাথে বলিয়া উঠিবেন এ কেমন কথা। অর্থাৎ আমি যে মৃত্যুঞ্জয় 2 মাস খবর নিই নাই, এটা আপনারা যারা গ্রাম জীবনে দেখেন নাই তারা চিন্তা করবেন যে এটা কেমন কথা। একটা রোগা মানুষ, মুমূর্ষ মানুষ, তাকে 2 মাস তুমি দেখো নাই, খোঁজ নাও নাই, এ কি কখনো সম্ভব হইতে পারে? এত বড় অসুখটা চোখে দেখিয়ে আসিয়াও মাস 2 আর খবর লয় নাই। তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব না, এ হইয়াই থাকে। অর্থাৎ গ্রামে এত ভালোবাসা নাই, হ্যাঁ, গ্রামে এত সামাজিকতা নাই। এর বলছে একজনের বিপদে পাড়া শুদ্ধ, পাড়া শুদ্ধ মানে কি, একেবারে পাড়ার সব মানুষ সহ, হ্যাঁ, ঝাঁক বাঁধিয়ে উপর হইয়া পড়ে, এই একটা জনশ্রুতি আছে। অর্থাৎ এটা প্রাচীনকালে হইতো, একজন বিপদে পড়লে সারা গ্রামের মানুষজন ছুটে আসতো। জানি না তাহা সত্য যুগে পল্লীগ্রামে আছে কিনা, অর্থাৎ তাই সেটা সত্য যুগে পল্লীগ্রামে আছে কিনা, কিন্তু একালে তা কোথাও দেখিয়েছি বলে মনে হয় না। সত্যযুগ কি? হিন্দু পুরাণের প্রাচীন যুগ, মানে প্রথম যুগ। তো এই প্রাচীন যুগে এটা আসলে ছিল কিনা আমি জানি না, তবে এখনকার যুগে এটা আসলে আর পাওয়া যায় না। তবে তাহার মরার খবর যখন পাই নাই তখন সে বাঁচিয়ে আছে এটি। এমনই সময় হঠাৎ একদিন গ্রামটার রসাতলে হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয় সেই বাগানের অংশীদার খুড়া তুল পার করিয়া বেড়াইতেছে। গেল গ্রামটা রসাতলে গেল, নলাতের মৃত্যুর বলিয়া সমাজে আর মুখ দেখাইবা বাহির করিবার জোর হইল না। অকাল কুষ্মাণ্ডটা, অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অপদার্থ, অকাল কুষ্মাণ্ড মানে কি, অপদার্থ। তো তার যেই খুড়া বললো যে অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরে মেয়েকে নিকা করিয়া ঘরে আনিয়াছে, আর শুধু নিকা নয়, শুধু বিয়ে করে নাই, তাও না হয় চুলাই যাক, তাও নাই ধ্বংস হোক। বিয়ে করতো, ধ্বংস হইতো, সমস্যা নাই। তার হাতে ভাত পর্যন্ত খাইয়েছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়ে বাস করিলেই তো হয়। দেখছো মানুষদেরকে কিভাবে হিট করতেছে। তোমরা যদি এটা বিচার না করো তাহলে গ্রামে থাকার দরকার কি, আমরা বনে চলে যাই, বাস করি। হ্যাঁ, তারপর হচ্ছে করলা হরিপুরের সমাজ, কথা শুনিলে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এখানে 2টা সমাজ, যে করলা এরপর হচ্ছে হরিপুর। অর্থাৎ এই সমাজের মানুষরা যদি এই জিনিসটা যদি জানে তাহলে আমাদের মান সম্মান থাকবে। তখন ছেলে বুড়ো সকলের মুখে ওই একই কথা, হ্যাঁ কি কলি কি সত্যি উল্টে গেল। অর্থাৎ কলি বলতে বোঝা যাচ্ছে হিন্দু পুরাণের শেষ যুগ, অর্থাৎ এই যে শেষ যুগ এটাকে উল্টাই গেছে কিনা, এটা আমরা বলি না যে কেমন চলে আসছে, কেমন চলে আসছে, এরকম আর কি। খুড়া বলিয়া বেড়াইতে লাগলে এই যে ঘটিবে তিনি আগেই জানতেন। কিছু কিছু মানুষ আছে যে জানতো না হুদাই, কিন্তু যখন ঘটে যায় তখন বলে যে এই যে এটা যে ঘটবে এটা আমি আগেই জানি। তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়ে পড়ে। নাইলে পর নয় প্রতিবেশী নয় আপন ভাইপো, আপনার ভাইপো অর্থাৎ নিজের ভাইপো, পর নয় প্রতিবেশী না আমার নিজের ভাইপো এই আকাম করলো। তিনি কি বাড়ি যাইতে লইয়া পারতেন না, অর্থাৎ বলতে যে আমি কি আমার ভাইপোর বাড়ি লই যাইতে পারতাম না। তার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না, অর্থাৎ আমার কি তাকে ডাক্তার কবিরাজ দেখানোর ক্ষমতা আমার ছিল না? ছিল। তবে কেন করেন নাই, তখন দেখুক না সবাই। অর্থাৎ আমি যে এই কারণেই তার চিকিৎসা করি নাই যে আপনারা দেখেন সে কি আকামটা করে। কত বড় হারামি, চিন্তা করছো? কিন্তু আর তো চুপ করিয়ে থাকা যায় না। এই যে মৃত্যুর বংশের নাম ডুবিয়ে যায়, গ্রামে যে মুখ পড়ে, তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম তাহা মনে করিলে আজও লজ্জায় মরিয়া যায়। খুড়া চলিল নলাতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, অর্থাৎ খুড়া আমাদেরকে নেতৃত্ব দিতেছে। আমরা এইরকম 10-12 জন কি করলাম, আমরা মিলে চলে গেলাম। আর 10-12 জন সঙ্গে চলিলাম গ্রামের বদনদগ্ধ না হয়। অর্থাৎ বদনদগ্ধ বলতে মুখ পুড়ে, যাতে গ্রামের বদনদগ্ধ মানে কি, দগ্ধ মানে তো বুঝো পোড়া, তার মানে কি যাতে গ্রামের মুখ না পড়ে,
অর্থাৎ যাতে গ্রামের মুখ না পড়ে এই জন্য আমরা চললাম। মৃত্যুঞ্জয় পোড়া বাড়িতে গিয়ে তখন উপস্থিত হইলাম, তখন সবে মাত্র সন্ধ্যা হইয়াছে। তাহলে তখন যারা যখন গেছে 10-12 জন, তখন সন্ধ্যা হয়েছে। মেয়েটি ভাঙা প্রাচীরে, মেয়েটি ভাঙা বারান্দায় একদারে রুটি করতেছে। আকস্মাৎ লাঠিসোঁটা হাতে এতগুলো লোক দেখে ভয় নীল বর্ণ হয়ে গেল। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে যে এতগুলো মানুষ দেখে বিলাসী কেমন হলো, কি বর্ণ ধারণ করলো? নীল বর্ণ। আর সে কোথায় রুটি করতেছে? উত্তর হচ্ছে ভাঙা বারান্দা। খুড়ো ঘরে উকি দিয়ে মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। চট করিয়া শিকলটা টানিয়ে দেয়, অর্থাৎ ঘরের শিকল আটকাই দেয় যাতে মৃত্যুঞ্জয় বের হতে না পারে। সেই ভয়ে মৃত পায়ে মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন, অর্থাৎ ওই মেয়েটাকে গালাগালি শুরু করলেন। সম্ভাষণ বলতে বোঝা যাচ্ছে গালাগাল করতেছে। বলা বাহুল্য, জগতে কোনো খুড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে এরকম সম্ভাষণ করে নাই। সে এমনই যে মেয়েটি হীন সাপুরে মেয়ে হইয়াও তা সইতে পারল না, অর্থাৎ একটা নিচু সাপুরে মেয়েও এই গালাগালগুলো সে নিতে পারে নাই। চোখ তুলিয়া বলিল, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো। অর্থাৎ বলতেছে যে আমাদের তো বিবাহের সম্পর্ক, আমাদের বিয়ে হয়ে গেছে, এমন না যে আমাদের বিয়ে হয় নাই। তো আমরা স্বামী স্ত্রী, এই জন্য আমরা একসাথে। সে বিলাসী তাদেরকে এটা বুঝাচ্ছে যে আমাদের বিয়ে হয়ে গেছে, তো এখন আসলে আর কোনো বাধা থাকার কথা না। তারপর হচ্ছে অকাল কুষ্মাণ্ড শব্দের অর্থ কি? এটা তো তোমাদেরকে বলেই দিয়েছি, উত্তর হচ্ছে অপদার্থ। এটা পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে। খুড়ার মতে বিলাসী বিয়ে করে কোন বংশের নাম ডুবাইছে? উত্তর হচ্ছে মিত্তির বংশ। ওকে, এটা কি? মিত্তির। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে 10-12 জন মানুষ দেখে বিলাসী ভয়ে কোন বর্ণ ধারণ করছে? তো এটা তো পারবা, বলো এটা কোন বর্ণ ধারণ করছে বলো তো। আমরা কিন্তু ক্লাসের শেষের দিকে আছে, হ্যাঁ, আর একটু সময় থাকো, আমি শেষ করে দিব। উত্তর হচ্ছে নীল বর্ণ। হ্যাঁ, ওকে, নীল বর্ণ। আচ্ছা, এরপর দেখো, খুড়া বলিলেন তবে ইত্যাদি ইত্যাদি, এবং সঙ্গে 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়ে তাহার ঘাড়ে পড়িল। কেউ ধরিল চুলের মুঠি, কেউ বিলাসীর চুলের মুঠি ধরলো, কেউ ধরলো কান, কেউ ধরলো হাত দুটো। এবং যাহাদের সুযোগ ঘটিল না তারাও নিচ্ছেষ্ট রইল না, অর্থাৎ কেউ হাত ধরছে, কেউ চুল ধরছে, কেউ মুখ ধরছে। যার কোনো কিছু ধরতে পারে না আর সে কি করলো? সেও আর বসে রইল না। কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়ে থাকতে পারি না, অর্থাৎ সবাই খুব উত্তেজিত, সবাই মারতেছে। ধরে আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণ কর্তৃপক্ষ চক্ষু লজ্জা হইবে। এইখানে একটা অবান্তর কথা বলিয়ে রাখি, শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি স্ল্যাশ দেশে, স্ল্যাশ দেশ বলতে বোঝা হচ্ছে ইউরোপ, অর্থাৎ নেনা বলতে যে শুনেছি যে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, ইউরোপ আমেরিকাতে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়ে তাহাদের গায়ে হাত তুলিতে নাই। অর্থাৎ বিদেশের মানুষ যেন ইউরোপ আমেরিকার মানুষজন মনে করে নারীরা দুর্বল, তাদের গায়ে হাত তুলতে নাই। এ আবার কি কথা? সনাতন হিন্দু এই কুসংস্কার মানে না। এখানে একটু খোঁচা দিয়ে হিন্দুদেরকে বলছে যে সনাতন হিন্দুরা এটা মানে না। এই যে বিলাসী আজকে সে নারী, তাকে এতজন পুরুষ মিলে মারতেছে, এটার কথা বলতেছে। আমরা বলি যারই গায়ে জোর নাই তার গায়ে হাত তুলতে পারা যায়, অর্থাৎ সনাতন হিন্দুরা বলে যে যার গায়ে জোর নাই তার গায়ে হাত তোলা যায়, তা সে নর হোক বা নারী হোক, সে যেই হোক তার গায়ে হাত তোলা যায়। আচ্ছা, এরপর বলছে মেয়েটি প্রথমে যে একবার আর্তনাদ করিয়া উঠিল, তারপর একেবারে চুপ হইয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহির রাখিয়া আসিবার জন্য হিচড়াইয়া লইয়া যাইতেছিলাম, তখন সে মিনতি করিতে বলিতে লাগলো, বাবুরা। যখন তাকে টেনে হিচড়ে যখন বের করে নিয়ে যাচ্ছে, তখন মেয়েটা কি বলছে খেয়াল করো। মেয়েটা বলছে, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে রেখে আসি, বাইরে শিয়াল কুকুর খেয়ে ফেলবে, রোগা মানুষ সমস্ত রাত না খেয়ে থাকে, না খেয়ে রাত খেতে পারবে না। দেখো স্বামীর প্রতি যেই কর্তব্য, জাস্ট এই লাইনটার মধ্যে কি হয়েছে? প্রকাশ হয়েছে। বলছে যে আমাকে যখন তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, তখন সে বলতেছে যে বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও। সে কিন্তু বলতে পারতো যে আমি এখন এই যুগের মেয়ে হলে কি বলতো যে বাবু আমার ছাইড়া দেওয়া, আর মাইনো না, মৃত্যুঞ্জয় থাকুক, আমার দরকার নাই এই বেটার ঘর করার, আমি অন্য বেটা ধর্ম, আমার ছেড়ে দাও। আর বিলাসী বললো আমাকে ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে রেখে আসি, তা নাইলে রোগা মানুষ সারাটা রাত না খেত পড়ে থাকবে। এটা হচ্ছে স্বামীর প্রতি ভালোবাসা। নিজের কথা চিন্তা করলো না, চিন্তা করলো স্বামীর কথা। কথা বুঝতে পারতেছ? নিজের কথা চিন্তা করে না, চিন্তা করছে কার কথা? স্বামীর কথা। তো এইটা হচ্ছে প্রকৃত ভালোবাসা, অর্থাৎ স্বামীর প্রতি যে দায়িত্ব, যে কর্তব্য, এটা আমাদের প্রত্যেক ছেলে এরকম এক একটা মানে বিলাসী চাই, ডিজার্ভ করে। কিন্তু এরকম বিলাসী কি পায় না? হ্যাঁ, পায় ওই যে বাংলা সিনেমার রিনা খান, বুঝছো? তো অবস্থা খুবই খারাপ এখন, তো আসলে যোগ খারাপ, বুঝছো? আচ্ছা, এরপর দেখো মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে, রুদ্ধ বলতে বোঝানো হচ্ছে বদ্ধ ঘর। হ্যাঁ, মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগলো, এইভাবে মাথা কুটিতে লাগলো, ধারে পদাঘাত করতে লাগলো। ধর মানে হচ্ছে দরজা। খুড়া তো আগে কি করছে? মৃত্যুঞ্জয়কে দরজাতে শিকল আটকে বেঁধে দিছে। শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করতে লাগলো, অর্থাৎ শ্রাব্য বলতে বোঝানো শোনার যোগ্য। শ্রাব্য মানে কি? শোনার যোগ্য, অর্থাৎ ভালো কথা।
অশ্রাব্য মানে শোনার অযোগ্য, অর্থাৎ ভালো মন্দ গালাগাল করতে লাগলো মৃত্যুঞ্জয় কিছু করতে না পেরে। কিন্তু আমরা তাহাদের তিলার্ধ বিচলিত হইলাম না, অর্থাৎ আমরা তাদের তিল পরিমাণ চিন্তা করলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতর সহ্য করিয়ে টানিয়ে লইয়া চললাম। ওকে, এরপর দেখো আমরা একটু দেখি 25 নম্বর কোশ্চেন, যে বিলাসীর বানানো রুটি বাইরে থাকলে কে খেয়ে ফেলবে বলে উল্লেখ করা হয়েছে। দেখছো কোশ্চেনগুলো কিভাবে আসে। এরপর হচ্ছে কিসের মঙ্গলের জন্য বিলাসীকে টানিয়া লইয়া গেল। এরপর হচ্ছে 10-12 জন বিলাসীকে কি বলে সম্বোধন করেছে। 10-12 জনকে বিলাসী কি বলে সম্বোধন করেছে। তাহলে এটা কি হবে বলতো, বিলাসীর বানানো রুটি বাইরে থাকলে কে খেয়ে ফেলবে, উত্তর হচ্ছে শিয়াল কুকুর। উত্তর কি হবে বলতো, শিয়াল কুকুর। আচ্ছা, এরপর দেখো কিসের মঙ্গলের জন্য, উত্তর হচ্ছে স্বদেশের মঙ্গল। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো 10-12 জন বিলাসীকে কি বলে সম্বোধন কর, 10-12 জনকে বিলাসী কি বলে, উত্তর হচ্ছে ওই যে বাবুরা। বাবুরা, দেখছো দেখছো কোশ্চেনগুলো কিভাবে আসে, ভালো করে না পড়লে কিন্তু পারবা না। আচ্ছা এরপর চলে যেতে পারে, কেননা আমিও বা তাদের সঙ্গে ছিলাম, কিন্তু কোথাও আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল। অর্থাৎ এরা বলতেছে যে আমি আসলে অন্যদের মতো এভাবে আমার মধ্যে একটু দুর্বলতা কাজ করতেছিল, আমি তাহার গায়ে হাত তুলিতে পারি না, বরঞ্চ কেমন জানি কান্না পাইতে লাগলো। এরা বলতে যে আমার একটু কান্না পাইতে লাগলো, সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে, কিন্তু গ্রামের বাহির করা উচিত বটে, কিন্তু যে আমরা ভালো কাজ করতেছি, অর্থাৎ এটা যে আমরা ভালো কাজ করতেছি সেও কিছুতে মনে করিলাম না। অর্থাৎ সে না হয় খারাপ কাজ করছে, নিচু জাতের মেয়েকে বিয়ে করছে, কিন্তু আমরা এখন যে কাজটা করতেছি এটাও তো ভালো কাজ করতেছি না। কিন্তু আমার কথা যাক, আপনারা মনে করিবেন পল্লী গ্রামে উদারতার একান্ত অভাব, আপনারা মনে করতে পারেন যে পল্লী গ্রামে মানুষের মধ্যে উদারতা কম, মোটেই না, বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি। ঔদার্য বলতে বোঝায় উদারতা, অর্থাৎ বলতেছে যে যারা বড় লোক তাদের প্রতি আমরা অনেক উদারতা দেখাই। হ্যাঁ, শুনিলে আপনি অবাক হইয়া যাইবেন, এই মৃত্যুঞ্জয় যদি তাহার ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত তা হইলে তো এত রাগ হইতো না। আর কয়েত মানে হচ্ছে কি, কায়েত মানে হচ্ছে বংশ, কায়েতের ছেলের সঙ্গে সাপুরে মেয়ের নিকা, এ তো হাসিয়ে উড়াইবার কথা, কিন্তু কাল করিল যে ভাত খাইয়া, হোক না সে 2.5 মাসের রুগী, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়ে ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্ন পাপ। তার মানে কি খাওয়া অন্ন পাপ, ভাত খাওয়া অন্ন পাপ। অর্থাৎ এটা তারা বিশ্বাস করে, এটা একটা কুসংস্কার যে দেবী অন্নদা আমাদেরকে ভাত দেয়, সেই ভাত আমরা যদি, সেই অন্ন যদি আমরা নিচু শ্রেণীর মানুষের হাতে খাই, তার মানে দেবীকে অপমান করা, এটা হচ্ছে অন্ন পাপ। সে তার সত্যি সত্যি মাফ করা যায় না। তা নাইলে পল্লী গ্রামের লোকেরা সংকীর্ণ চিত্ত নয়, 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া। অর্থাৎ এই যে তারা তো 4 ক্রোশ, ছোটবেলায় 4 ক্রোশ, এটা একটু খোঁচা দিয়ে বলছে আর কি, তারা তো 4 ক্রোশ পথ হেঁটে তারা পড়াশোনা করছে, তো তারাই তো একদিন সমাজের মাথা হয়ে যায়। এই তো তাহারই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায়, এখানে একজন স্বর্গীয় মুখোপাধ্যায়ের কথা বলা হয়েছে। স্বর্গীয় প্রাতঃস্মরণীয় বলতে সকালে ঘুম থেকে স্মরণ করার যোগ্য এমন মানুষ, তার পুত্রবধূ মনের বৈরাগ্যে 2 বছর 2 কাশীবাস। তো কাশী হচ্ছে এমন একটা জায়গা যেখানে, যেমন আমাদের দেশে অনেক মাজার আছে, মাজারে দেখবা যে একদিকে সিদ্ধি টানে, আরেকদিকে মনে করো কেউ নামাজ রোজা পড়তেছে, সেজদা মারতেছে। তো ভালো খারাপ দুইটাই হয়। তো কাশী হচ্ছে এমন একটা জায়গা যে কাশীতে একটা পুণ্যস্থান, এখানে অনেক ভালো কাজে হয়। আবার এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, তো এখানে অ্যাকচুয়ালি ওই জিনিসটাই বোঝাচ্ছে যে ওই যে স্বর্গীয় মুখোপাধ্যায় তার যে পুত্রবধূ ছিল, তো তাদের স্বর্গীয় মুখোপাধ্যায়দের অনেক টাকা পয়সা ছিল, তো তার পুত্রবধূ কাশীতে গিয়ে 2 বছর অনেক মানবিক কাজ করে আসছে। তো যখন ফিরিয়ে আসিলেন তখন নিন্দুকেরা কানাকানি করতে লাগলো যে অনেক সম্পত্তি এবং বিধবা ওই পাছে মানে পরে তাহা বেহাত হাতছাড়া হয়। এই ভয় ছোটবাবু অনেক চেষ্টায় পরিশ্রম করে বৌঠানকে যেখান হইতে ফিরাইয়া আনিয়েছেন, সেটা কাশী বটে, অর্থাৎ বৌঠানকে ভাবিকে ফিরাই নিয়ে আসছে। ঠিক আছে, যাই হোক, ছোটবাবু তার স্বাভাবিক ঔদার্যে গ্রামে বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করলেন। এই যে তার বউ এই কাজ করছে, এই জন্য সে যখন গ্রামে বারোয়ারি পূজা বলতে সার্বজনীন পূজা আর কি, পূজা বাবদ যখন 200 টাকা দিল, 5খানা গ্রামের সব ব্রাহ্মণের সদক্ষিণা উত্তম ফলাহার, মানে ব্রাহ্মণদেরকে, গ্রামে যারা ব্রাহ্মণ আছে, আমরা যেমন হুজুরদেরকে, মোল্লাদেরকে, হুজুরদেরকে খাওয়াই, মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে খাওয়াই, এরকম। তো সেই কাজ কি করলো, উত্তম ফলাহার, মানে তাদেরকে একবার আহার করাই দিল। সব ব্রাহ্মণের হাতে যখন একটি করিয়া কাঁসার গ্লাস ধরিয়া বিদায় করলেন, অর্থাৎ একটা টিনের গ্লাস, তো একটা গ্লাস ধরে দিলেন বিভিন্ন খাবার টাবার সহ, তখন ধন্য ধন্য পড়িয়ে গেল। অর্থাৎ দেখো এই যে এখানে লেখক এই জিনিসটা বুঝাতে যাচ্ছে, লেখক যে স্বর্গীয় মুখোপাধ্যায় তার বউ মানবিক কাজ করছে কাশীতে গিয়ে। কাশী বলতে এখানে বোঝানো হচ্ছে, লেখা আছে, আমি যেহেতু সারাদিন রোজা রাখছি তো আমি আর এটা না বলি, তো বলতে যে তখন তার
ছেলের বউ যখন ফিরে আসছে মানবিক কাজ করে, তো এইটা তখন তারা কি করলো, তখন গ্রামে পূজা বাবদ 200 টাকা দিয়ে দিল এবং ব্রাহ্মণদেরকে খাওয়াই দিল, তখন গ্রামে সবাই তাদেরকে ধন্য ধন্য করতে লাগলো। এই জন্য দেখবে বড় লোকের ছেলে যত আকাম করুক সব দেখবে যে 7 খুন মাপ, এটা নিয়ে কেউ কোনো কথাই বলে না। কিন্তু গরিব যে হে ছোট্ট একটা অপরাধ করলে গ্রামে এটার বিশাল বড় অপরাধ হিসাবে গণ্য করে। ওই যে টাকা থাকলে যাই করুক টাকার জোরে সবকিছু দিয়ে বাইরে হয়ে চলে আসতে পারে। তো এখানে সেই জিনিসটা বুঝে যে মৃত্যুঞ্জয় এত বড় অপরাধ করে নাই যত বড় আমরা এটা নিয়ে নিছি। কেন নিছি? কারণ মৃত্যুঞ্জয় টাকা নাই এই জন্য। আচ্ছা, এরপরে এমনকি পথে আসিতে অনেকেই দেশের এবং দশের কল্যাণের নিমিত্তে কামনা করতে লাগলো। এমন সব যারা বড় লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদ অনুষ্ঠানের আয়োজন করা হয় না কেন? তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দাও। অ্যান্ড এই যে আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাই দিবে। আমি এই যে অনেক 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 সময় নিয়ে অনেক ইয়ে করে তোমাদের জন্য এই যে স্লাইডগুলো বানাইছি। তোমরা অবশ্যই আমাদের বন্দি পাঠশালার যে গ্রুপ আছে এই গ্রুপে অবশ্যই হচ্ছে বন্দি পাঠশালার যে বড় গ্রুপ, এই গ্রুপে তোমরা অবশ্যই একটা রিভিউ দিবে আজকের ক্লাসের, যে ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে। ওকে, যে পাওয়ার প্লের আজকে কততম ক্লাস এটা, ওই ক্লাস ইয়ে করে তোমরা হচ্ছে জানাই দিবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো শেষ করি। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।